সো থ্যাংক ইউ সবাইকে। আজকে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলার মাঝখানেও আপনারা আসছেন এবং অনেক কষ্ট করে আসছেন, সত্য কথা বলতে। আমরা আমরা ট্রাই করব যত দ্রুত, but তারপর আমরা স্কোর দেখে ট্রাই করব। ধরেন যদি কোনো কারণে পাকিস্তান এরকম হয় ফার্স্টে ব্যাটিং করে, তাহলে আর যাবো না, পরে ব্যাটিং করলে যাবো আর কি। পাকিস্তান টার্গেট নিয়ে খেললে যাবো। তো এই টার্গেটে যাই আমরা। টসটা দেখবো না একটু পর কি হয়। সো লেটস সি। আমরা আহ, আমাদের আইফারএস 9 এর যে টপিকটুকু ছিল, আমার বাকিটুকু টপিক আজকে শেষ করার কথা ছিল, ঠিক না? গত ক্লাসে আপনারা যদি একটু রেকর্ডিংটা দেখে আসেন আমার জন্য খুব ভালো হয়, এবং আমি ডিসকাশনটা খুব স্মুথলি করতে পারবো আপনাদের সাথে। বাট স্টিল আমরা একটা ছোট্ট ব্রিফ নিয়ে আগাই যে আসলে কি কভার করেছি গত ক্লাসে। সো বেসিক্যালি গত ক্লাসে আমরা আইফারএস 9 হওয়ার আগে কোম্পানির বেসিক কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলেছি, যে কোম্পানি যদি ইকুইটি ফাইন্যান্স করে তাহলে তার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয়, কোম্পানি যদি ডেট ফাইন্যান্সিং করে তাহলে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়। সো এই এই জিনিসগুলো আমরা গত ক্লাসে একটু ডিসকাশনের মধ্য দিয়ে আমরা করেছি। দেন আমরা ইকুইটি ফাইন্যান্সের দুই রকমের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আমার অর্ডিনারি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার আবার দুই রকমের হয়, একটা হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার আর একটা হচ্ছে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তারপর আমরা একটু কথা বলেছি আমাদের কোম্পানি যখন এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে শেয়ার ইস্যু করে, দ্যাট ইজ রাইট শেয়ার অর বোনাস শেয়ার। এই সবগুলোর ক্ষেত্রে আসলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ডিপেন্ড করে কোম্পানি আসলে ট্রানজেকশনটা কি করতেছে। যেমন কোম্পানি যদি শেয়ার ইস্যু করে, তাহলে এটার কারণে কি হবে, কোম্পানি টাকা রিসিভ করবে, তাহলে তার ব্যাংক ডেবিট হবে, আর শেয়ার ক্যাপিটাল যতটুকু তার নমিনাল ভ্যালু আর ফেস ভ্যালু, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হবে। আর নমিনাল ভ্যালুর থেকে যতটুকু এক্সট্রা ভ্যালুতে মানে শেয়ারটা ইস্যু করবে, যেটাকে আমরা বলি শেয়ার প্রিমিয়াম, তাহলে নর্মাল শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমার ডাবল এন্ট্রি হবে ব্যাংক ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, রাইট? ওকে। একই রকম ভাবে এখন যদি কোম্পানি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে, তখন তার অ্যাকাউন্টিং এন্ট্রি ডিপেন্ড করবে কি টাইপের প্রেফারেন্স শেয়ার। যদি এটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হয়, তখন এটা ট্রিটমেন্টটা হবে ডেপ্টের মতো, কারণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের নেচারটা হচ্ছে সিমিলার লাইক ডেপ্ট, লোন নোটের মতো। আর এটার এগেনস্টে যে ডিভিডেন্ডটা দেওয়া হয় সেটাও আমরা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে রেকর্ড করি। বাট যদি এটা ইরিডিমেবল হয়, তাহলে এটাকে আমরা ইকুইটি শেয়ারের মতো করি, ওই যে ব্যাংক ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট আমরা কনসিডার করি। এন্ড ইকুইটির এগেনস্টে আমি যে ডিভিডেন্ডটা দেই, ডিভিডেন্ডটা আমি কোত্থেকে দেই? রিটেন আর্নিংস থেকে। তাহলে আমার ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করা হয়, তখন আমার ডাবল এন্ট্রি কি হয়? আমার যেহেতু ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে রিটেন আর্নিংস থেকে আমাকে পে করতে হবে, তাহলে রিটেন আর্নিংসটা ডেবিট হয়ে যাবে, কারণ রিটেন আর্নিংসটা কমে যাবে। আর আমি যদি এটা পেয়েবল হিসেবে রাখি, তাহলে ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। যখন আমি পেমেন্ট করে দিব, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট বা ক্রেডিট। সো দ্যাটস উই নো অল ইট। অন দ্য আদার হ্যান্ড, যদি ডেট ফাইন্যান্স ইউজ করা হয়, ডেট ফাইন্যান্স মানে কি? আমি লোন নিচ্ছি, রাইট? আমি লোন নিচ্ছি, আমি লোন নোট ইস্যু করছি। সো দুইটা কিন্তু একই কথা। আমি লোন নিচ্ছি মানে কি? থ্রু ইস্যুইং লোন নোট। অথবা আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, অথবা আমি ডিবেঞ্চার ইস্যু করতে পারি, বন্ড ইস্যু করতে পারি। যে কোনো ওয়েতেই আমি লোন নিচ্ছি। সো উই নো দ্য ডিফারেন্স বিটুইন ডেট ফাইন্যান্স অ্যান্ড ইকুইটি ফাইন্যান্স। আমি যদি লোন নেই, তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? ব্যাংক ডেবিট অ্যান্ড লোন লায়াবিলিটি ক্রেডিট, রাইট? কারণ এটা আমার জন্য ব্যাংকের টাকা হিট করবে, অন দ্য আদার হ্যান্ড এটা আমার জন্য একটা অব্লিগেশন। এটার এগেনস্টে যে ফাইন্যান্স কস্টটা হয়, সেটাকে আমরা আসলে ফাইন্যান্স চার্জ হিসেবে রেকর্ড করি। সো ফাইন্যান্স কস্ট ডেবিট, ইন্টারেস্ট যদি আমি পে করে দিই তাহলে ব্যাংক ক্রেডিট, আর যদি পেয়েবল থাকে তাহলে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দ্যাট ইজ হাউ উই রেকর্ড আওয়ার নর্মাল সোর্স অফ ফাইন্যান্স, রাইট? আচ্ছা, এরপরে আমরা যখন কথা বলেছি শেয়ার ইস্যুয়েন্স নিয়ে, যে এটা আমার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে আমি রাইট শেয়ারও দিতে পারি, বোনাস শেয়ারও দিতে পারি। রাইট শেয়ারের অ্যাকাউন্টিং এন্ট্রি সেম। রাইট শেয়ার মানে হচ্ছে আমি আমার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে রাইটস দিচ্ছি টু অবটেইন দ্য শেয়ার, টু পারচেজ দ্য শেয়ার অ্যাট বিলো দ্য মার্কেট প্রাইস, রাইট? মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসে তারা শেয়ারটা কিনবে। তাহলে রাইট শেয়ারের জন্য আমার সিমিলার অ্যাকাউন্টিং এন্ট্রি, ব্যাংক ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। ওকে। বাট বোনাস শেয়ারের জন্য কি হবে? বোনাস শেয়ারের জন্য কি কোম্পানি কোনো টাকা পাবে? বোনাস শেয়ারটা কি? আমি ফ্রি অফ কস্টে শেয়ার দিয়ে দিচ্ছি। তার মানে এটাকে আমরা অনেক সময় স্ক্রিপ্ট ডিভিডেন্ড বলে থাকি, রাইট? আমি ডিভিডেন্ড পেমেন্ট না করে অনেক সময় শেয়ার দিয়ে দিই। সেই ক্ষেত্রে এটা ডাবল এন্ট্রি হবে রিটেন আর্নিংস অর শেয়ার প্রিমিয়াম আমার ডেবিট, যেহেতু শেয়ার ইস্যু হচ্ছে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। কথাটা বুঝতে পারছি?
দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন। আমরা ফার্স্টে এই কথাগুলো বলেছিলাম। এই কথাগুলো বলার পর দেন আপনাদের একটা কোয়েশ্চেন করেছিলাম আমি, যে কোম্পানি যদি শেয়ার ইস্যু করে এটা তো তার জন্য ইকুইটি, রাইট? বাট যদি কোম্পানি অন্য একটা কোম্পানির শেয়ার পারচেস করে এটা কি তার জন্য ইকুইটি? কোম্পানি কি অন্য একটা কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করতে পারে না? বাট এটা তার জন্য কি হবে, ইকুইটি না ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট। তাহলে এটাকে সে কি হিসেবে দেখাবে? অ্যাসেট হিসেবে দেখাবে। এটা ওইটার এগেইনস্টে যে রিটার্নটা পাবে এটা তার জন্য কি একটা ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম। আমি কি বুঝতে পারতেছি কথাটা? এই অ্যামাউন্টটাকে আমরা বলছি, এই কনসেপ্টটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটাকে আমরা কি বলছি? ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আবার একইভাবে কোম্পানি যদি লোন দেয় এটা তার জন্য কি লায়াবিলিটি? লোন যদি দেয় কোম্পানি, নাকি লোন নেয়? লোন নিলে এটা তার জন্য লায়াবিলিটি, লোন নিলে এটা তার জন্য লায়াবিলিটি। বাট কাউকে যদি লোন দেয় এটা তার জন্য অ্যাসেট। তাহলে এখন আপনাকে বুঝতে হবে কোম্পানি হয় লোন নিতে পারে আবার লোন দিতেও পারে। যদি লোন কোম্পানি নেয় তাহলে এটা তার জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আর যদি লোন অন্য কাউকে দেয় তাহলে এটা তার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রাইট? আর কোম্পানি যদি শেয়ার ইস্যু করে এটা তার জন্য ইকুইটি, বাট যদি অন্য কোম্পানি শেয়ার অ্যাকোয়ার করে, পারচেস করে, এটা তার জন্য অ্যাসেট। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? কথাটা ক্লিয়ার? এখন কোম্পানি যদি অন্য কোম্পানির শেয়ার 20% এর বেশি অ্যাকোয়ার করে তখন আমরা কোন কনসেপ্ট ফলো করেছি মনে আছে গ্রুপ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে? 20% এর বেশি 50% এর কম এটা হবে অ্যাসোসিয়েট। বাট আমি যদি অন্য একটা কোম্পানির মোর দেন 50% শেয়ার অ্যাকোয়ার করি এটা সাবসিডিয়ারি। তাহলে আইএফআরএস 9 কোন কোম্পানির শেয়ার অ্যাকুইজিশনের জন্য কনসিডার হবে? যেটা আমি অন্য কোনো কোম্পানির শেয়ার লেস দেন 20%, লেস দেন 20% যদি কোনো কোম্পানির শেয়ারে আমি ইনভেস্ট করি সেইটুকুর জন্য আমার আইএফআরএস 9 এর স্কোপটা অ্যাপ্লাই হবে। আমি কি বুঝতে পারলাম কথাটা? সো দ্যাট ওয়াজ দ্য হোল পার্ট অফ ইনিশিয়াল ডিসকাশন। এরপরে আমরা কথা বলেছি আইএফআরএস 9 এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কি কি কভার করব। বাট মজার ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে একটা কুয়ার মতো বিশাল বড় একটা জিনিস, বাট আমাদের সিলেবাসে এত ডিটেলস আসলে কভার করা হয় না। এখানে খুব বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলা হয়। এটার আরো অ্যাডভান্স পোর্শনটা আপনারা এসবিআর এ গিয়ে পড়বেন। এসবিআর এ যখন যাবেন তখন দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের অনেক ডেরিভেটিভ, হেজিং, ইম্পেয়ারমেন্ট এগুলো সব চলে আসবে, এক্সপেক্টেড ক্রেডিট লস। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশ যেহেতু ব্যাংক আছে তাদের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআরএস 9 ফলো করাটা ম্যান্ডেটরি করে দিয়েছে তাদের লোন এবং এগুলোর অ্যামortization করার জন্য। সো দ্যাট মিনস এটা আপনি প্র্যাকটিক্যালেও যখন ব্যাংকগুলোর ক্যালকুলেশন দেখবেন তারা এখন আর আইএফআরএস 9 ম্যান্ডেটরি প্রিপেয়ার করে না, বাট গোয়িং ফরওয়ার্ড 26 এর পর থেকে তাদের এটা ম্যান্ডেটরি করতেই হবে। So this is very important accounting standard. So you have to understand the basic of financial instrument that you will get from FR syllabus. And এটার আরো অ্যাডভান্স পার্টটা আপনি পড়বেন এসবিআর এ গিয়ে, বিকজ এসবিআর এ হচ্ছে এটার পুরো ডিটেলসটা কভার করা হবে। তাহলে আমরা এফআর আসলে কি পড়বো? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডেফিনেশনটা আমরা আগে পড়বো। ওকে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডেফিনেশনটা কি একটু যদি আমরা দেখি। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডেফিনেশন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইজ আ কন্ট্রাক্ট। তার মানে এটা একটা কন্ট্রাক্ট, রাইট? এখন কন্ট্রাক্টটা কিন্তু সবসময় রিটার্নও হতে পারে আবার অন্যরকমও হতে পারে, বাট আমরা জানি যে কন্ট্রাক্ট সবসময় রিটার্ন হওয়াটা বেটার। তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইজ এ কন্ট্রাক্ট হুইচ উইল ক্রিয়েট আ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইন ওয়ান এন্টিটি, মানে যেটা হচ্ছে একটা এন্টিটির জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রিয়েট করবে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অর ইকুইটি ইন অ্যানাদার এন্টিটি। এক্সাম্পলটা ভালো করে খেয়াল করেন, মানে ডেফিনেশনটা, যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট একটা কন্ট্রাক্ট দুইটা পার্টির মধ্যে, যেমন আমার আর মঈন ভাইয়ের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে। এখন আমি মঈন ভাইয়ের কাছে কোনো প্রোডাক্ট সেল করছি, তাহলে মঈন ভাই আমার জন্য কি রিসিভেবল? রিসিভেবল না, আমি তার কাছ থেকে টাকা পাবো, তাহলে এটা আমার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট। বাট মঈন ভাইয়ের জন্য কি? আমি বুঝাতে পারছি কথাটা? তার মানে এইটা এক পার্টির জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কাউন্টার পার্টির জন্য আইদার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অর ইকুইটি। ক্লিয়ার? এখন ইকুইটি কিভাবে? আমি আপনার কোম্পানির শেয়ার ইনভেস্ট করছি, মানে আপনার কোম্পানির শেয়ারে আমি ইনভেস্ট করছি, তাহলে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম আমার জন্য এটা কি? অ্যাসেট। বাট আপনার জন্য কি? আপনার জন্য কিন্তু লায়াবিলিটি না, আপনার জন্য ইকুইটি, কারণ আপনি শেয়ার ইস্যু করছেন আমাকে। ডেফিনেশনটা আমি রিলেট করাইতে পারতেছি? তার মানে এইটা দুইটা জিনিস অ্যারেঞ্জ করবে, আইদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যারেঞ্জ করবে অর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অর ইকুইটি। সো ইকুইটি পোর্শনের অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে সেটা তো আমরা দেখে ফেলছি অলরেডি, ঠিক না?
তাহলে এখন আমাকে জাস্ট দেখতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলে এটার অ্যাকাউন্টিং মেজারমেন্ট কিভাবে আমি করব, আর এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হলে মেজারমেন্ট কিভাবে হবে। প্লাস একটা নতুন জিনিস আমাকে এখান থেকে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কনভার্টেবল লোন নোটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি কিভাবে করব। তার মানে তিনটা জিনিস মেইনলি আমাকে এখানে শিখতে হবে এফআর সিলেবাসে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের রেকগনিশন মেজারমেন্ট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির রেকগনিশন মেজারমেন্ট, অ্যান্ড কনভার্টেবল লোন নোটের রেকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। ওকে, অ্যান্ড আউট অফ এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা গত ক্লাসে অলরেডি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের রেকগনিশন মেজারমেন্ট অলরেডি কভার করেছি, এবং ওইটার আমরা কিছু এক্সেলে কোশ্চেনও প্র্যাকটিস করেছি, যেটার এক্সেল কপি আপনাদের সাথে দেওয়া ছিল। ওকে, আজকে বেসিক্যালি আমাদের কভার করার কথা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ট্রানজেকশন কস্ট থেকে, এন্ড দেন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, দেন কনভার্টেবল লোন নোট। সো বিফোর দ্যাট আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যদি একটু ভালো করে খেয়াল করেন, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে নিয়ে কথা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা আবার দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট আর ইকুইটি ইনভেস্টমেন্ট, মানে কি আমি অন্য কোনো কোম্পানির শেয়ার ইনভেস্ট করছি, ইনভেস্ট ইন অ্যানাদার কোম্পানি শেয়ার। তাহলে যদি আমি অন্য কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি, তাহলে আমার জন্য কয়টা মেজারমেন্ট বেসিস আছে দেখেন তো, আমি কোন কোন মেথডে এটাকে রাখতে পারবো। দুইটা অপশন, fair value through profit or loss or fair value through other comprehensive income। বাট এখানে একটা কমন পয়েন্ট আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে আইএফআরএস 9 এ আমরা অল কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট ইনিশিয়ালি মেজার করব অ্যাট ফেয়ার ভ্যালুতে। এটা আপনি একদম মুখস্থ করে ফেলতে পারেন, মুখস্থ রাখতে পারেন। এটা কেন ডিফারেন্সটা আমি বলতেছি কেন, আপনি খেয়াল করে দেখেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করেছি, মনে পড়ে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করেছি, কস্টে, দেন কস্ট অর রিভ্যালুয়েশন মডেল। ইনট্যানজিবল অ্যাসেট এটাও আমার কস্ট, দেন ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু অর কস্ট। তার মানে প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটা ইনিশিয়াল মেজারমেন্টের ভ্যালু আমাকে কনসিডার করতে হয়। তাহলে আইএফআরএস 9 এর জন্য আমরা ইনিশিয়ালি সব ভুলে যাব। তাহলে আইএফআরএস 9 অলওয়েজ অল ইনস্ট্রুমেন্ট আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব, ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু। বুঝতে পারছি কথাটা? এখন এখানে যে পয়েন্টগুলো বলা আছে এটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা তাহলে কোন ভ্যালুতে হবে। তার মানে আমরা যে কথাগুলো বলবো এগুলা এখন ইন্ডিভিজুয়াল ভাবে সাবসিকুয়েন্টলি, মানে ইনিশিয়াল মেজারমেন্টের পরে আমি এটা কোন মেজারমেন্ট বেসিসে রাখবো। এখন যদি এটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট হয় তাহলে আমি কয়টা মেথড অ্যাপ্লাই করতে পারবো, দুইটা। আইদার এটাকে প্রফিট আর লসে আমি রাখবো, অর এটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে রাখবো, রাইট? যদি গেইন অথবা লস হয় আইদার এটাকে আমরা প্রফিট অর লসে রাখবো, আর যদি এটা গেইন অথবা লস হয় এটা আমরা ওসিআই তে রাখবো। ক্লিয়ার? বাট এখানে একটা কথা আছে, এটা একটা প্রোহিবিশন আছে, রেস্ট্রিকশন আছে। আমি কখনোই এটা ইন্টারচেঞ্জ করতে পারবো না। মানে আমি কখনো প্রফিট অর লস করলাম, কখনো ওসিআই করলাম, একই আইটেমের ক্ষেত্রে এটা আমি করতে পারবো না। আমাকে এটা কনসিস্টেন্টলি ফলো করতে হবে। আমি যদি কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস ইউজ করি, তাহলে গোয়িং ফরওয়ার্ড আমাকে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসই ফলো করতে হবে। ক্লিয়ার? আর আমি যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই ফলো করি, তাহলে এটা আমাকে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর মাধ্যমেই রেকগনাইজ করতে হবে। ক্লিয়ার? তার মানে এই অপশনটা চুজ করতে পারবো আমি শুধু কয়বার, একবার। যখনই এটাকে আমি অপ্ট ইন করব তখনই আমি চুজ করতে পারবো যে ভাই এটাকে আমি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখবো না ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে রাখবো। ক্লিয়ার? এখন কোশ্চেন হবে তাহলে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে আমি কোন ইনস্ট্রুমেন্ট গুলাকে রাখবো? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে আমি সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে রাখবো যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ট্রেডিং পারপাসে কিনে থাকি। মানে আমি ডে টু ডে যে শেয়ার গুলা, এখানে তো আমি শেয়ার গুলা নিয়ে কথা বলছি, রাইট? তার মানে যে শেয়ার গুলা আমার লং টার্ম হোল্ড করার কোনো অবজেক্টিভ নাই, যে শেয়ার গুলো আমার প্রতিনিয়তই প্রতি মাসে আমি যখন দাম বাড়বে আমি সেল করে দিব, যারা বেসিক্যালি আমার ইনভেস্টমেন্ট পারপাসে আসলে এটা করে না, ডে টু ডে তারা তাদের ট্রেডিং পারপাসে এটা করে। তাহলে এই ধরনের শেয়ারকে আপনি কোন মেথডে রাখবেন? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস। তার মানে এখান থেকে যদি কোনো গেইন হয় অথবা লস হয় আপনি কোথায় রেকগনাইজ করবেন? প্রফিট অর লস। এখন কোশ্চেন আসছে তাহলে ওসিআই তে আপনি কোনগুলো রাখবেন? ওসিআই তে রাখবেন যেগুলো লং টার্ম হোল্ড করার পারপাসে আপনি পারচেজ করবেন, ইনভেস্ট করবেন। আমি বুঝতে পারছি কথাটা? পয়েন্টটা ক্লিয়ার? তাহলে আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয় কোনো কোম্পানির শেয়ার পারচেজ করার মাধ্যমে,
তাহলে ওই ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে আপনি দুইটা ক্যাটাগরিতে রাখতে পারেন, হয় ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, অর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। প্রফিট অর লসে কোনগুলো রাখবেন, যেগুলো ট্রেডিং পারপাস, আর ওসিআই তে আপনি কোনগুলো রাখবেন, যেগুলো লং টার্ম হোল্ডিং করার পারপাসে। ক্লিয়ার? এবং লং টার্ম হোল্ডিং করার পারপাসের ক্ষেত্রে যখন এটা সেল করে দিবেন ফাইনালি, তখন এটা আনরিয়েলাইজ গেইন থেকে রিয়েলাইজ গেইনে আপনি ট্রান্সফার করতে পারবেন। পয়েন্টটা কি ক্লিয়ার? ওকে, এখন আসেন, যদি ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হয়, ডেপ্ট ইনস্ট্রুমেন্ট মানে কি? আপনি কি করছেন, আপনি অন্য একটা কোম্পানিকে লোন দিয়েছেন, রাইট? ইউ হ্যাভ ইনভেস্টেড অন লোন নোট। তাহলে যদি লোন দিয়ে থাকেন, তাহলে এটার আলটিমেটলি ফিচারটা কি? আপনি তাকে লোন দিলেন, এটা আপনার জন্য অ্যাসেট, এবং এটার এগেইনস্টে আপনি কি পাবেন? প্রতি বছরে ইন্টারেস্ট পাবেন, রাইট? যেটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট ইনকাম। ওকে, এখন এই ডেপ্ট ইনস্ট্রুমেন্টটাকে আপনি খেয়াল করে দেখেন, ইনিশিয়ালি আপনি কোন ভ্যালুতে মেজার করবেন? ইনিশিয়াল ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু, তিনটাতে আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব? ফেয়ার ভ্যালু। বাট আপনি যদি খেয়াল করেন, সাবসিকুয়েন্টলি আপনি কোন ভ্যালুতে মেজার করবেন সেটা ডিপেন্ড করবে আপনি এটা কোন ক্যাটাগরিতে রাখছেন, রাইট? যদি আপনি এটা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখেন, তাহলে সাবসিকুয়েন্টলি আপনি কোন ভ্যালুতে মেজার করবেন? ফেয়ার ভ্যালুতে। এটা যদি আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে রাখেন, সাবসিকুয়েন্টলি এটা কোন ভ্যালুতে মেজার করবেন? ফেয়ার ভ্যালুতে। বাট এইটার গেইন অথবা লস কোথায় ট্রান্সফার হবে? প্রফিট অর লসে। তার মানে এই যে প্রথম দুটো কিন্তু আসলে আলাদা কিছু না, আমরা একটু আগে যে কথাগুলো বললাম ঠিক একই কথা, সিমিলার কথা। বাট আপনাদের এক্সামে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট থেকে এই দুইটার কোনো কোশ্চেন অ্যাকচুয়ালি আসে না, আর আসবে না, প্র্যাকটিক্যালি এটা হয়ও না খুব একটা। প্র্যাকটিক্যালি সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে অ্যামোর্টাইজড কস্ট। এটাকে আমরা বলি অ্যামোর্টাইজেশন মডেল অর অ্যামোর্টাইজড কস্ট মডেল। ওকে, এখন আমাকে এটা শিখতে হবে যে হোয়াট ইজ অ্যামোর্টাইজড কস্ট মডেল। তার মানে আমাকে ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে ফেয়ার ভ্যালুতে মেজার করতে হবে, বাট সাবসিকুয়েন্টলি আমরা কোন মেথডে মেজার করব? অ্যামোর্টাইজড কস্ট মডেল। তাহলে আমাকে আগে এটা বুঝতে হবে যে অ্যামোর্টাইজড কস্ট মডেলের টেবিলটা কি হয়। আপনি একটু দেখেন টেবিলটা কিরকম হয় অ্যামোর্টাইজড কস্ট মডেলের। এই টেবিলটা যদি আপনি বুঝে যান, এটা আপনাকে গোয়িং ফরওয়ার্ড প্রত্যেকটা জায়গায় হেল্প করবে। আপনাকে আইএফআরএস 9 এর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিতেও হেল্প করবে, আপনাকে কনভার্টেবল লোন নোটেও হেল্প করবে, লিজ এগ্রিমেন্টেও হেল্প করবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা টেবিল। ক্লিয়ার? সো টেবিলটা একটু ভালো করে আপনারা দেখে ফেলেন যে অ্যামোর্টাইজড কস্ট টেবিলে কি কি ইনফরমেশন থাকে। ফার্স্টে থাকে ইয়ার, থাকে ইয়ারটা এখানে হয়তো বা নাই, বাট ইয়ার তো একটা কমন কলাম থাকতেই পারে। এরপর ওপেনিং ব্যালেন্স কত আছে আমার? সো দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু, রাইট? এই ফেয়ার ভ্যালুটা এক্সামে দেওয়া থাকবে আপনাকে কোশ্চেনে। তাহলে এই $100 এটার উপর আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? 10%। তাহলে 10% কার উপর হবে? 10% অন ওপেনিং ব্যালেন্স। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা অলওয়েজ আমরা কোন অ্যামাউন্টের উপর অ্যাপ্লাই করব? ওপেনিং ব্যালেন্সের উপর। ক্লিয়ার? ওকে, তাহলে 100 প্লাস 10, তাহলে কত টাকা আমার ভ্যালু হওয়ার কথা? 110। মানে কত টাকা অ্যাকচুয়ালি এটার মার্কেট ভ্যালু আছে। এখান থেকে আমি অলরেডি টাকা পেয়ে গেছি কত? যেটাকে আমরা বলি কুপন ইন্টারেস্ট রেট। তার মানে এখানে দুইটা ইন্টারেস্ট আমরা দেখলাম, একটা হচ্ছে কুপন রেট, আরেকটা হচ্ছে ইফেক্টিভ রেট। এই ইফেক্টিভ রেটকেই আমরা বলি মার্কেট রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে রেটটা অ্যাভেলেবল টু গেট দ্য রিসিপ্ট। আর কুপন রেটটাকে আমরা বলি যেই রেটে আমরা টাকাটা পাচ্ছি অথবা টাকাটা দিচ্ছি। যদি আমার লাইবিলিটি হয়, তাহলে আমি যেই রেটে আমার ব্যাংকের ইন্টারেস্টটা পেমেন্ট করছি সেটাকে আমরা বলছি কুপন রেট। কথাটা বুঝতে পারছি? তাহলে অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, যে আমরা যখন আমাদের ইফেক্টিভ রেট অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব কোন ভ্যালুর উপর? ওপেনিং অ্যামাউন্টের উপর। আর কুপন রেটটা অলওয়েজ আমরা অ্যাপ্লাই করব নমিনাল ভ্যালুর উপর, মানে ফেস ভ্যালুর উপর, আমার নমিনাল ভ্যালুর উপর। বাট এই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আমার ফেস ভ্যালু না, এটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এখন কোশ্চেনে আপনাকে কুপন রেট দেওয়া থাকবে, ইফেক্টিভ রেটও দেওয়া থাকবে। ক্লিয়ার? যদি দেওয়া না থাকে, ইউ ক্যান কনসিডার, যদি কুপন রেট দেওয়া থাকে দুইটাই একই রেট। সো ইটস জাস্ট অ্যান অ্যাজাম্পশন, এটা আপনি অ্যাজাম্পশন করে নেবেন। তাহলে কুপন রেট আমরা কি পারপাসে ইউজ করি? ফর ক্যাশ রিসিপ্ট অর ক্যাশ পেমেন্ট, মানে রেলেভেন্ট ক্যাশ ফ্লো হিসেবে কুপন রেটটা আমরা ইউজ করি। তার মানে কি, কুপন রেটটা হচ্ছে যেই রেটে আমাকে পেমেন্টটা দেওয়া হচ্ছে।
কথাটা ক্লিয়ার? মানে ক্যাশ ফ্লো যেটাকে আমরা বলি। আর ইফেক্টিভ রেট হচ্ছে যেই রেটে দেওয়া উচিত, পাওয়া উচিত। কথাটা বুঝাতে পারছি? ওকে, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কত ফাইন্যান্সিয়াল অ্যাসেটের? আমার ফেয়ার ভ্যালু ছিল 100 টাকা, তার সাথে আমার রিটার্ন আরো অ্যাড হওয়ার কথা কত? 10 টাকা। আমি অলরেডি ক্যাশ পেয়ে গেছি কত? 8 টাকা। তাহলে আমার ক্লোজিং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি অ্যাসেট হিসেবে কত টাকা দেখাবো? 102 টাকা। এখন আসি নেক্সট ইয়ারে কি হবে। ওকে, তাহলে ফার্স্ট ইয়ারটা আমরা ক্লিয়ার। তাহলে এই অ্যামortization টেবিলের মেথডটা কি ক্লিয়ার? তাহলে ক্লোজিং ব্যালেন্সটা কিভাবে আসলো? ওপেনিং ব্যালেন্স প্লাস ইফেক্টিভ রেট মাইনাস কুপন রেট। ক্লিয়ার? এবং এখান থেকে আমার দুইটা আউটকাম হচ্ছে, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার কত টাকা ইনকাম হিসেবে যাবে, আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা অ্যাসেট হিসেবে যাবে। কথাটা কি ক্লিয়ার আমার? এখন এইটাই নেক্সট ইয়ারে কি হবে আপনারা নিজেরাও করে ফেলতে পারেন খাতায়। নেক্সট ইয়ারে কি হবে? এই যে ফার্স্ট ইয়ারের যেটা ক্লোজিং ব্যালেন্স, এটাই আমার নেক্সট ইয়ারের জন্য ওপেনিং ব্যালেন্স। তাহলে আমার ওপেনিং ব্যালেন্সে কত চলে আসবে? 102, রাইট? 102 এর উপর কত পার্সেন্ট হবে? 10%। তাহলে 10.2 হবে। ক্লিয়ার? বাট কুপন রেট কি চেঞ্জ হবে? কুপন অল ওভার দ্য ইয়ার এটা ফিক্সড $8 থাকবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দেন ইউ উইল গেট দ্য ক্লোজিং ব্যালেন্স। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? তাহলে অ্যামortization টেবিলটা কি আমরা বুঝতে পারছি হাউ ইট ওয়ার্কস? আমি এত কষ্ট করে আবার রিকল করার একটাই কারণ, বিকজ আপনারা মিস করছিলেন, রেকর্ডিং ছিল, এই কথাগুলো আমরা গত ক্লাসে বলেছি। এখন আমার কথা হচ্ছে এই অ্যামortization টেবিলটা এটা আমি কার জন্য করতেছি? ফাইন্যান্সিয়াল অ্যাসেটের জন্য করতেছি। মানে আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমি কি বুঝাচ্ছি? আমি কাউকে লোন দিয়েছি, রাইট? আমাকে আপনি বলেন যদি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য হয় তাহলেও কি টেবিলটা সেমই থাকবে না? তার মানে কি জাস্ট ভাইস ভার্সা, আমার জন্য যেটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনার জন্য যেটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। তাহলে আমি যে ক্যালকুলেশনটা করছি, তাহলে এই সেম ক্যালকুলেশন অ্যামortization তো আপনিও করবেন, বাট আপনার জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য এটা কি হয়ে যাবে? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য এটা আর ইনকাম থাকবে না, ইফেক্টিভ ইন্টারেস্টটা হয়ে যাবে হচ্ছে এক্সপেন্স, ফাইন্যান্স চার্জ, রাইট? ক্লোজিং ব্যালেন্সটার অ্যাসেট থাকবে না, এটা হয়ে যাবে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। আমি কি কথাটা বুঝাতে পারছি? বাট মেথড, মেকানিজম সব কিন্তু সেম। তার মানে আপনি অ্যামortization টেবিল যদি একটা কম্পোনেন্টের জন্য বুঝতে পারেন, তাহলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি? তাহলে অ্যামortization টেবিলটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলে একই মেথডে ক্যালকুলেশন হবে, বাট ফাইন্যান্সিয়াল অ্যাসেটের জন্য এটা অ্যারেঞ্জ করবে ইনকাম এন্ড অ্যাসেট, আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য মানে লোন নোটের জন্য এটা অ্যারেঞ্জ করবে আমার ফাইন্যান্স কস্ট আর লায়াবিলিটি। ক্লিয়ার? এখন কোয়েশ্চেন আসবে যে আমরা তো তিনটা মেথড দেখলাম, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, অ্যামortized কস্ট মডেল। নাও কোয়েশ্চেন ইজ আমি কি আমার মতো করে চুজ করতে পারবো যে আমি কোনটা ইউজ করব? ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমি কি চাইলেই অ্যামortized কস্ট টেবিল ইউজ করতে পারবো? আমি চাইলেই কি অ্যামortized কস্ট মডেলে যেতে পারবো? দ্য আনসার ইজ নো। আপনি তখনই অ্যামortized কস্ট মডেলে যেতে পারবেন যখন আপনার এই দুইটা টেস্ট পাস করবে। তার মানে কি অ্যামortized কস্ট মডেল ফলো করার জন্য আপনাকে দুইটা টেস্ট পাস করতে হবে। দুইটা টেস্টে যদি আপনি পাস করে যান তাহলে আপনি অ্যামortized কস্ট মডেলটা ইউজ করতে পারবেন। তাহলে দুইটা টেস্ট কি কি? একটা হচ্ছে বিজনেস মডেল টেস্ট, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স টেস্ট। আমরা একটা একটা করে আসি। বিজনেস মডেল টেস্ট, এটার মানে হচ্ছে আপনার বিজনেসের ইন্টেনশনটা কি, ম্যানেজমেন্টের ইন্টেনশনটা কি। তার মানে আপনার ম্যানেজমেন্টের ইন্টেনশন যদি থাকে টু হোল্ড টিল ম্যাচুরিটি ডেট, মানে কি আপনার বিজনেসের ইন্টেনশন আছে, ম্যানেজমেন্টের ইন্টেনশন আছে এই ইনস্ট্রুমেন্টটাকে ম্যাচুরিটি ডেট পর্যন্ত হোল্ড করে রাখা, ম্যাচুরিটি ডেট পর্যন্ত এটা রেখে দেওয়া। ম্যাচুরিটি ডেট যদি 5 বছর হয় তার মানে 5 বছর পর্যন্ত এটা আপনি রাখবেন, সেল করে দিবেন না, রাইট? তখন এটাকে আমরা বলি ইট পাসেস বিজনেস মডেল টেস্ট। তাহলে বিজনেস মডেল টেস্ট অ্যাকচুয়ালি এটা হোল্ড
টু ম্যাচুরিটি ডেট, এইটাকে আমরা আসলে বলি যে আপনি ম্যাচুরিটি ডেট পর্যন্ত এটাকে হোল্ড করে রাখবেন। ইয়াস, যদি ট্রেডিং পারপাসে হয় তাহলে আর অ্যামোর্টাইজড এটা আলটিমেটলি অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে একটা, রাইট, একটা টেস্ট ক্লিয়ার। আচ্ছা, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো তার মানে দ্বিতীয় টেস্টটা ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ডস অন দ্য ক্যাশ ফ্লো, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। এই কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো দুই রকমের হইতে হবে। একটা হচ্ছে এটা থেকে আপনার ইন্টারেস্ট ফ্লো হইতে হবে, আবার এন্ড অফ দা ম্যাচুরিটি ডে এইটার এগেইনস্টে আপনার প্রিন্সিপালটাও রিসিভ করতে হবে অথবা পে করতে হবে, যেটা ইউজুয়াল লোনের ক্ষেত্রে হয়। লোনের ক্ষেত্রে কি করেন আপনি? প্রতি বছর আপনি ইন্টারেস্ট রিসিভ করেন অথবা ইন্টারেস্ট পে করেন at এন্ড অফ দ্য ম্যাচুরিটি ডেট। ম্যাচুরিটি ডেটে আপনি কি করেন? প্রিন্সিপালটা পে করেন অথবা রিসিভ করেন। আমি কি বুঝাতে পারলাম কথাটা? পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, এখন এটার একটা এক্সাম্পল আমি দিয়ে দিই আপনাদেরকে যে কোনটা আসলে কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেল ফলো করে না। যেমন জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডে আসলে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না ওভার দ্য ইয়ার, এটা অ্যাডজাস্ট করা হয় হচ্ছে অ্যাট দ্য ম্যাচুরিটি ভ্যালুতে। তার মানে ওইটা আর কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো মডেল ফলো করবে না, বিকজ কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো মডেল হতে গেলে দুই ধরনের ক্যাশ ফ্লো আপনাকে জেনারেট করতেই হবে। একটা হচ্ছে ইন্টারেস্টও থাকতে হবে এবং এইটাকে আপনার ম্যাচুরিটি ডেটে প্রিন্সিপালটাও রিপে করতে হবে অথবা পেমেন্ট করতে হবে, মানে পেতে হবে। কি কথাটা বুঝাতে পারছি? তাহলে যখনই এই দুইটা টেস্ট পাস করে যাবে তখনই আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলাকে, মানে হচ্ছে আমার এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ডেপ্ট ইনস্ট্রুমেন্টকে অথবা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিকে অ্যামোর্টাইজ কস্ট মডেলে ইউজ করতে পারবো। কথাটা কি আমরা ক্লিয়ার? কোনো কি সমস্যা আছে? ওকে, হ্যাঁ, মানে ওটা হচ্ছে যতটুকু ইন্টারেস্ট দেয় না ওটুকু প্রিমিয়ামে দেয়। আরেকটা আছে ডিপ ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট, মানে হচ্ছে আপনি যখন প্রসেস করেন, আপনি যেমন আমি আপনার থেকে এখন 100 টাকা লোন ইস্যু করলাম, বাট আমি আপনার থেকে নিব 80 টাকা, বাট যখন আমি রিপে করবো তখন আপনাকে আমি 100 টাকাই দিব। তাহলে কি আমরা টেস্ট পর্যন্ত ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এবং এটার একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম আপনাদের সাথে, আমি যদি ভুল না করে থাকি। আমাদের এটার কোয়েশ্চেন ছিল কয়েকটা, এই ইনস্ট্রুমেন্ট রিলেটেড, অ্যাসেট লাইবিলিটি রিলেটেড, ইলাস্ট্রেশন 1। ওকে, আপনারা একটু কোয়েশ্চেনটা তাড়াতাড়ি পড়ে ফেলেন, তারপর আমরা এইটা না, আপনারা পরেরটা পড়ে ফেলেন, বিকজ ওইটার মধ্যে একই রকম ইন্টারেস্ট দেওয়া ছিল। ইলাস্ট্রেশন 2টা পড়ে ফেলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে করলাম আমরা অথবা কিভাবে করা উচিত ছিল। আপনি কি টোনটা বুঝতে পারতেছেন? এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম সব ইনফরমেশন গুলো কি আসছে এখানে? ক্যালকুলেশন একটু ট্রাই করতে পারবেন আপনারা অ্যামোর্টাইজ টেবিলে।
করতে পারবো আমরা? ও সরি, আমি তো আপনাকে এখানে 3 বছরের ট্রিটমেন্টটা দেখাইতে বলছে, ঠিক না, বন্ডের? তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে এটা কি ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। যেহেতু আপনি ইনভেস্ট করেছেন, সো ইটস আ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রাইট? কত টাকা ইনভেস্ট করেছেন? $10,000, যেটা 3 বছর পরে আপনি রিডিম করবেন, রাইট? এবং রিডিম যে করবেন, এটার কুপন রেট কত? 10%। মানে লোন নোটের সাথে যে রেটটা দেওয়া থাকে সেটাই হচ্ছে কুপন রেট। ওকে। এবং আপনি রিডিম করবেন কত? $10,675। এবং খেয়াল করে দেখবেন, আপনি যখন ক্যালকুলেশন করবেন অ্যাট এন্ড অফ ইয়ার 3 এটা 10,675 এক্স্যাক্টলি হবে। ওকে, এটা কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। ওকে। দ্য বন্ড কনসিস্ট অফ ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল, মিলে গেছে? বিজনেস মডেল টেস্ট এবং কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, এবং কোম্পানি ইন্টেন্ড টু হোল্ড আনটিল ইটস রিডিম, মানে ম্যাচুরিটি ডেট পর্যন্ত হোল্ড করতে পারবে, রাইট? তার মানে আমার ওই যে অ্যামোর্টাইজড কস্ট মডেল আমাকে কিন্তু কোথাও বলে নাই যেটা অ্যামোর্টাইজ কস্ট করতে হবে, বাট এই লাইনটা পরে কিন্তু আমি ক্লিয়ার যে অ্যামোর্টাইজেশন টেবিলের মাধ্যমে যাওয়া লাগবে। এটা কথাটা বুঝতে পারছি? দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অন দ্য বন্ড ইজ 12%। তাহলে কুপন রেট 10%, ইফেক্টিভ রেট হচ্ছে 12%। তাহলে আমি যদি ইয়ার 1 এর ক্যালকুলেশন ধরি, ইয়ার 1 ওপেনিং ব্যালেন্স 10,000, এটার উপর ইফেক্টিভ রেট হচ্ছে 12%। তাহলে 10,000 প্লাস 1,200 মাইনাস 1,000, যেটা ক্লোজিং ব্যালেন্স আসবে ওইটাই হচ্ছে আমার ইয়ার 2 এর ওপেনিং ব্যালেন্স, রাইট? দ্যাট ইজ হাউ উই উইল ক্যালকুলেট আওয়ার। এইভাবে তো ক্যালকুলেটটা করেছেন আপনি, রাইট? এবং এখান থেকে আমার এই যে ইফেক্টিভ রেটের যে কলামটা, ইফ ইউ সি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, মানে কি এটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াই দিবে। এই কারণে এটা আমার অ্যাকচুয়ালি অ্যাসেট হিসেবে আমি ডেবিট করছি, এবং এটা আমার জন্য একটা ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, যেটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। তাহলে এটার ইম্প্যাক্টটা যদি আমি বলি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে প্রতি বছর ফার্স্ট ইয়ারে 1200, সেকেন্ড ইয়ারে 1224, থার্ড ইয়ারে 1251, এগুলো আমার আলটিমেটলি ইনকাম হিসেবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমি কত টাকা দিব? ইয়ার 1 এ 10,200, ইয়ার 2 তে 10,424, ইয়ার 3 তে 10,675, যেটি আমার রিডিমশন ভ্যালু, যেটা আমাকে বলছিল কোশ্চেনে, মনে আছে? এই যে পয়েন্টটা ক্লিয়ার আমাদের? তাহলে আমরা কি, হ্যাঁ, আহ, ওকে। তাহলে আমরা এটার ক্যালকুলেশন যদি ক্লিয়ার হই, একই রকম মডেলে যদি এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির জন্য হয়, ক্যালকুলেশন তো একই থাকবে, শুধু এটা হয়ে যাবে আমার এক্সপেন্স ডেবিট লায়াবিলিটি ক্রেডিট, এবং ক্লোজিং ব্যালেন্সটা হয়ে যাবে লায়াবিলিটি।
আমি কথাটা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে আমরা অ্যামortization টেবিলটা যদি ভালো করে বুঝে যাই, আমি বারবার বলতেছি ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে ক্যালকুলেশন আপনাদের থাকার খুব বেশি সম্ভাবনা আছে। তো এটা আপনি আইফারএস 9 হেল্প পাবেন, এটা আপনি আপনার লিজ এগ্রিমেন্ট মানে আইফারএস 16 এখানেও হেল্প পাবেন। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন প্রপারলি। এটা অবজেক্টিভ টেস্টেও আসবে, সেকশন 6 এ যদি আপনার সিঙ্গেল এন্টিটি আসে এটা আসবেই মোটামুটি ভাবে বলতেই পারে। এই পর্যন্ত কি আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে এখন চলে যাই আমাদের বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের পার্টি, যেহেতু আমরা আছি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের এই পার্টটুকু আমরা ক্লিয়ার করে ফেলি। যদি আমার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য কোনো ট্রানজেকশন কস্ট থাকতে পারে না ট্রানজেকশন কস্ট, যে আমার কোনো আন্ডাররাইটারের ফি দেওয়া লাগতে পারে, কোনো আলটিমেটলি ট্রানজেকশন প্রসেস ফি দেওয়া লাগতে পারে। যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য কোনো ট্রানজেকশন কস্ট থাকে, কোশ্চেনে দেওয়া থাকবে ট্রানজেকশন কস্ট, যদি থাকে এইটার ট্রিটমেন্টটা কিভাবে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। দেখেন লেখা আছে টাইটেলটা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ট্রানজেকশন কস্ট রিলেটেড টু ফাইন্যান্সিয়াল অ্যাসেট। মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিলেটেড কোনো ট্রানজেকশন কস্ট থাকে, তাহলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনি কি দিবেন। এইটার অ্যাপ্লিকেশনটা খুব সিম্পল ভাবে আমরা মাথায় রাখবো, খুবই সিম্পল। যদি আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে আমরা কয়টা মডেলে রাখতে পারি, টোটাল 3টা মডেল না? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই আর অ্যামortized কস্ট, রাইট? যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে মেজার করি, তাহলে ওইটার রিলেটেড, কারণ ওইটার গেইন লস আমি কোথায় দেখাচ্ছি, পিএনএল দেখাচ্ছি, তাহলে ওইটার ট্রানজেকশন কস্টটাও কোথায় যাওয়া উচিত, পিএনএল যাওয়া উচিত। তাহলে কথাটা খুব সিম্পল, যদি আমার কোনো ট্রানজেকশন কস্ট এটা হয় রিলেটেড টু ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, তাহলে এইটার ট্রানজেকশন কস্টটাও আমার প্রফিট অর লসেই চার্জ করতে হবে। কথাটা ক্লিয়ার? আর যদি এটা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস না হয়ে অন্য দুইটা মডেল হয়, তখন আর এটা পিএনএল এর আইটেম না, তখন এটা ব্যালেন্স শিটে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ব্যালেন্স শিটে করা মানে কি, তখন আমাকে এটা ক্যাপিটালাইজ করতে হবে। ক্যাপিটালাইজ মানে কি, তখন এটা আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সাথে ফেয়ার ভ্যালুর সাথে এটা আমাকে অ্যাড করে দিতে হবে। আমি কি কথাটা বুঝতে পারতেছি? তখন এটা ওভার দ্য ইয়ার অ্যামortize হয়ে যাবে, মানে তখন ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে, তখন এটা ওভার দ্য ইয়ার আমার এটা অ্যামortize হয়ে যাবে। সো দুইটার ইম্প্যাক্ট একই রকম থাকবে, একটা হচ্ছে আমি পুরোটাই ওই বছরে চার্জ করে দিব, আরেকটা হচ্ছে আমি ওই যে ডেপ্রিসিয়েশনের মতো ক্যাপিটালাইজ করব, ওভার দ্য ইয়ার এটাকে আমি চার্জ করে দেবো। আমি কি বুঝতে পারছি কথাটা? তাহলে আমরা এখানে যে কথাটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে, আমার যদি কোনো ট্রানজেকশন কস্ট থাকে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস রিলেটেড, খেয়াল করে দেখেন কি বলছি আমরা, এটা কোথায় চার্জ করব, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আর যদি এটা হয় amortized কস্ট অর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, দেন এটাকে আমরা কি করব, ক্যাপিটালাইজ। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপিটালাইজ, এটা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ফেয়ার ভ্যালুর সাথে আমি অ্যাড করে দেব। কথাটা ক্লিয়ার? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এত সিম্পলি এত সুন্দরভাবে আলাদা করে স্লাইড আপনি খুব কম পাবেন, এটার পিছনে আমার বহুত সময় গেছে, কারণ এটা একটা খুব কমপ্লিকেটেড টপিক। বাট এই জিনিসটা যদি আপনি থিওরিটিক্যাল ওয়েতে পড়েন না, মানে লাইন বাই লাইন পড়েন না, দেখবেন আপনার মাথায় কাজ করবে না। বাট আপনি যদি এইভাবে সেপারেট করে করে পড়েন, দেখবেন আপনার মাথায় এটা সেট হয়ে থাকবে। সো দ্যাটস বেটার। এখন আমরা আসি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। ওকে, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিকে আমরা কি এক্সাম্পল দিতে পারি, আমরা ডেফিনেশন গুলো পড়ছি অলরেডি, জানি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যেমন পেয়েবল, এটা কি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, লোন নোট এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, রাইট? বন্ড ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, মানে এগুলো যদি আমি ইস্যু করি তাহলে এটা আমার জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। আর আমি যদি এটা কোথাও ইনভেস্ট করি তখন আবার এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়ে যাবে। সো ইফ ইউ সি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করবো আমরা, আমরা কি বলছি, অল কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করব, ফেয়ার ভ্যালু। সাবসিকুয়েন্টলি আমরা কোন ভ্যালুতে মেজার করব সেটা ডিপেন্ড করবে আমি কোন মডেলটা ফলো করছি। এটা আইদার ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসের মডেল হইতে পারে অর অ্যামortized কস্ট মডেল। তাহলে এখানে 3টা অপশন না, এখানে কয়টা অপশন, 2টা অপশন। বাট আপনাদের এই অপশন থেকে কোনো কোশ্চেন আসবে না, মানে এটা হয় না ইউজুয়ালি, মানে খুব একটা কোশ্চেন দেখা যায় না। বাট আসলে কিন্তু জিনিসটা খুব সিম্পল। তখন কি হবে, যদি কোনো গেইন অথবা লস হয় কোথায় দেখাবেন আপনি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এই জন্য এত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আসলে এক্সামিনার খুব একটা এক্সামাইন করে না। তাহলে এক্সামিনার এক্সামাইন করবে কোন মডেলটা,
অ্যামোর্টাইজড কস্ট মডেল। অ্যাগেন, অ্যামোর্টাইজড কস্ট মডেল হওয়ার জন্য আমাকে কয়টা টেস্ট পাস করতে হবে? ওই যে দুইটা টেস্ট, বিজনেস মডেল টেস্ট, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেল। আমরা বুঝতেছি অলরেডি কোন দুইটা টেস্টের কথা বলছি। এবং অ্যামোর্টাইজড টেবিলের সিমিলার নেচারই থাকবে। খেয়াল করে দেখেন, সিমিলার না? ওপেনিং ব্যালেন্স, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। বাট এটা তখন আমার কি হয়ে যাবে? এটা কি আমার ইনকাম থাকবে না এক্সপেন্স হয়ে যাবে? এক্সপেন্স হয়ে যাবে। ইন্টারেস্ট অ্যাকচুয়ালি পেড, এটাকে আমরা কি বলছি? কুপন রেট, রাইট? এবং ক্লোজিং ব্যালেন্স কত? তার মানে এখানে খেয়াল করে দেখেন, এখানে ইফেক্টিভ রেটও 10%, কুপন রেটও 10%। এই জন্য আমার ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স কি? সেম। তার মানে এটা প্রতি বছর আমার ওপেনিং এবং ক্লোজিং সেম হবে, যখন আমার ইফেক্টিভ রেট এবং কুপন রেটটা কি হবে? সেম হবে, রাইট? বাট আগের ক্ষেত্রে কি ছিল? আগের এক্সাম্পলটার ক্ষেত্রে আপনারা খেয়াল করছেন? আগের এক্সাম্পলের ক্ষেত্রে আমার ইফেক্টিভ রেট কত ছিল আর কুপন রেট? তখন আমার কি ছিল? তখন আমার ক্লোজিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্স দুটো কি সেম ছিল? তখন ক্লোজিং ব্যালেন্স কি বেশি ছিল না? ওকে। সো তার মানে এই দুইটার উপরে আসলে অনেক কিছু আমার ডিপেন্ড করছে। বাট যদি দুইটাই আমার 10% হইতো তখন কি হইতো? সেম। ক্যাশ। এটা হচ্ছে পিএনএল আনতেছি আমরা অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী আসলে। অ্যাক্রুয়াল কনসেপ্ট আর ম্যাচিং কনসেপ্ট, মানে আমার এক্সপেন্স কত টাকা চার্জ করা উচিত আর ইনকাম কত টাকা আর্ন হবে সেটা আনা উচিত, রাদার দেন আমি এক্সপেন্স কত টাকা পে করলাম অথবা ইনকাম কত টাকা রিসিভ করলাম। কথাটা ক্লিয়ার? এবং এটার মিনিংটা হচ্ছে, আমার এই লোন নোটটার, এই বন্ডের মার্কেটে রিটার্ন দেওয়া উচিত 1200, বাট আমাকে দিচ্ছে মাত্র 1000। তার মানে কি, আমি এন্ড অফ দ্য ডে যখন মার্কেটে সেল করব, এন্ড অফ দ্য ইয়ার আমি 10,200 টাকায় সেল করতে পারবো চাইলে। যদি আপনাদের কোনো কারণে যদি এই জায়গাটাতে কোনো কনফিউশন থাকে, আপনি জাস্ট এটা ডিফারেন্ট ক্যালকুলেশন করে দেখেন। এইটা 10% ধরেন, এইটা 8% ধরেন, তখন আবার এই ভ্যালুটা কমে যাবে। মানে কি, আপনার মার্কেটে দেওয়ার কথা 8%, বাট আপনাকে বেশি দেওয়া হচ্ছে, 10% দেওয়া হচ্ছে। তার মানে কি, এটার ভ্যালুটা আলটিমেটলি কমে যাবে। সো অ্যাকচুয়ালি ভ্যালুটা ডিপেন্ড করে অনেকটা আমার ইফেক্টিভ রেট এবং কুপন রেটের রিলেশনশিপটার উপর। এটা আপনি আরো মজা করে পড়তে পারবেন, এগুলা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে খুব দারুণ জিনিস এগুলা। আমরা তো জাস্ট খুব সিম্পলি মানে চলে যাচ্ছি জায়গাটাতে। কুপন রেটটা, হুম, ইফেক্টিভ রেট চেঞ্জ হওয়ার সুযোগ থাকে, হ্যাঁ। হ্যাঁ, সুযোগ থাকে। মানে এটা তো মার্কেট অনুযায়ী ডিপেন্ড করে, মার্কেট অনুযায়ী। বাট আমরা যখন রিপোর্টিং করি আসলে আমরা ধরেই নিই যে এটা, এবং এটা একটা অ্যাজাম্পশন আছে যে আমরা ধরে নিই যে ইফেক্টিভ রেটটা ওভার দ্য ইয়ার সেম থাকবে। বাট এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা লিমিটেশন বলতে পারি আমরা। ওকে, আমরা কি পয়েন্টটা ক্লিয়ার? তাহলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ক্যালকুলেশনটা কি হবে সেটা কি আমরা ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ক্ষেত্রেও একই রকম পয়েন্ট। যদি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি রিলেটেড কোনো ট্রানজাকশন কস্ট থাকে তখন কি হবে একটু পড়েন, তাহলে আমি এক্সপ্লেনটা করতেছি আপনাদের সাথে। ওই যে একই রকম ভাবে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়, কি হবে জিনিসটা যদি একটু পড়ে থাকেন? হ্যালো, আসসালাম। হ্যাঁ ভাইয়া, বলেন। সালমানের সাথে আপনার কথা হয়নি এটা নিয়ে? কেন ভাইয়া? আচ্ছা দাঁড়ান, আমি একটু কথা বলি তোর সাথে। আমি ঢাকায়, আসলে আমি এলাকায় নাই, হ্যাঁ। আ-
আচ্ছা আমি দেখি। না না আমি বুঝতে পারছি, মানে আমি বেসিক্যালি ডিল করিনি আপনার সাথে এটা নিয়ে। হ্যাঁ সালম। হ্যাঁ 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 আমি বুঝতে পারছি বুঝতে পারছি, আমি একটু দেখি কারণ এটা এরকম হওয়ার কথা না। না 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 অফকোর্স নট, এটা তো আমার 2 মাস এটা ওই সময় সব পেমেন্ট করা ছিল, মানে সব টাকা পয়সা দেওয়া, বাট এটা এরকম হওয়ার কথা না। আমি তো আপনি এই নাম্বারে আমি ফোন দিতে বলতেছি আপনাকে। বুঝ- আমরা কি বুঝতে পারছি এই পয়েন্টটা কি বলার ট্রাই করছি আমরা? তাহলে একই কনসেপ্টটা একই রকম। কনসেপ্টটা একই রকম কি, যে এটা যদি আমার অ্যাসেট হইতো তাহলে আমরা পিএনএল এ চার্জ করে দিতাম, রাইট? এখানেও সেম, যদি ফেয়ার ভ্যালু টু প্রফিট অর লসে, আমি পিএনএল এ এটা চার্জ করে দিব। ওকে, বাট আমি অ্যাসেটের ক্ষেত্রে কি করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি, কারণ অ্যাসেটের ভ্যালুটা আমার বেড়ে যাচ্ছে। বাট এখানে কি হবে, লাইবিলিটির ক্ষেত্রে কি হবে? লাইবিলিটি তো আর আমি অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজ করার কিছু নেই। লাইবিলিটি মানে কি, এটা আমাকে রিভার্স এন্ট্রি দিতে হবে। মানে হচ্ছে যদি কোনো ট্রানজাকশন কস্ট থাকে, আপনি লোনের ক্ষেত্রে চিন্তা করেন, ভাই এটা সিম্পল চিন্তা, মানে কেউ যদি লোন নিয়ে থাকেন বা ব্যাংক থেকে যখন আপনি লোন নেন, ব্যাংকের যত ফি গুলো আছে ওরা কেটে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে দিবে। ধরেন আপনি 5 লাখ টাকা লোন নিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু কখনোই 5 লাখ টাকা ঢুকবে না। আপনার অ্যাকাউন্টে ঢুকবে হয়তো বা 4,80,000, 4,83,000। ওই যে 13,000 17,000 টাকা যে চার্জ করে, মানে যেটা ট্রানজেকশন কাজ, সেটা হচ্ছে ওরা আলটিমেটলি কেটে দিছে। তাহলে আপনার জন্য প্রসিড কত হবে? প্রসিড কিন্তু হবে 4,83,000, যেটার উপর আপনার ইফেক্টিভ রেটটা কাজ করবে। আমি বুঝে দেবেন, যেটার উপর আপনার ইফেক্টিভ রেটটা কাজ করবে, বা নমিনাল ভ্যালু কিন্তু আর 4,83,000 না, নমিনাল ভ্যালু কিন্তু 5 লাখ। তাহলে কুপন রেটটা যে কাজ করবে সেটা কোন ভ্যালুর উপর অলওয়েজ কাজ করবে? নমিনাল ভ্যালুর উপর। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? দিস দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক রিগার্ডিং ফাইন্যান্সিয়াল লাইবিলিটি। তাহলে ফাইন্যান্সিয়াল লাইবিলিটির ক্ষেত্রে যদি কোনো ট্রানজাকশন কস্ট হয়, তখন আমাকে ট্রানজাকশন কস্ট বাদ দেওয়ার পর যেটা নেট প্রসিড, এই নেট প্রসিডের উপর আমাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, ইফেক্টিভ রেটটা ক্যালকুলেট করতে হবে হচ্ছে নেট প্রসিডের উপর, মাইনাস করে যে অ্যামাউন্টটা আসবে তার উপর। আর আর কুপন রেট যেটা, সেটা কখনোই চেঞ্জ হবে না। কুপন রেট অলওয়েজ অ্যাপ্লাই হবে নমিনাল ভ্যালুর উপর। কারণ আপনাকে যে লোন দেওয়া হচ্ছে এটা আলটিমেটলি ওই কুপন রেট 5 লাখ টাকার উপর 10% এভাবেই দেওয়া হচ্ছে। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি আপনাদের কি কথা? তাহলে ফাইন্যান্সিয়াল লাইবিলিটির ক্ষেত্রে যদি ট্রানজাকশন কস্ট থাকে, এই হচ্ছে আমার টেকনিকটা। পয়েন্টটা ক্লিয়ার? ওকে। এখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি যদি সুন্দর করে বুঝে যাই ভাইয়ারা, কনভার্টেবল লোন নোট আসলে নতুন করে কোনো টপিক না, এটা হচ্ছে জাস্ট কনভার্টেবল লোন নোট কি সেটা আমরা জানবো, এবং ক্যালকুলেশন অনেকটা এক, শুধু একটা স্টেপ অ্যাড হবে, ওটা আমরা দেখবো। বাট তার আগে, যেহেতু ফাইন্যান্সিয়াল লাইবিলিটিটা আমরা দেখলাম, এটার দু একটা ক্যালকুলেশন যদি আমরা একটু করে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়। এটা একটা বেসিক ক্যালকুলেশন, আপনারা যদি একটু দেখেন। ভাইয়া সাউন্ডটা একটু ক্লিয়ার হচ্ছে না। এখনো কি, আমি তো দূরে চলে গেছিলাম ভাই আসলে, এখন কি ঠিক আছে? জি জি। আচ্ছা, ইলাস্ট্রেশন 3টা অ্যামোর্টাইজেশন টেবিল অনুযায়ী একটু 3 বছরেরটা করেন ভাই।
করা পসিবল? তো এখানে আমার বন্ডের ইউজফুল মানে টোটাল ইয়ার হচ্ছে 3 ইয়ার। কোম্পানি ইস্যু করছে $30,000 এবং 7% হচ্ছে আমার কুপন রেট, রাইট? উইথ ইস্যু কস্ট, এই যে ইস্যু কস্ট আছে হচ্ছে $1,000। তো এটা হচ্ছে আমার ট্রানজেকশন কস্ট। বন্ড ইজ রিডিমেবল অ্যাট প্রিমিয়াম অফ 1297। তার মানে যখন আপনি রিপে করবেন দেখবেন ক্লোজিং ব্যালেন্স এটার সাথে আমার 1297 অ্যাড করলে যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি হবে। সো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে 14%। কোনটা ভাই? হ্যাঁ, এই যে 10% ডিসকাউন্ট দিচ্ছে না, এটাই হচ্ছে বেসিক্যালি যে আপনি আলটিমেটলি, আচ্ছা ডিসকাউন্ট 10% যেটা বলতেছে এইটা নেট প্রসিড, মানে আপনি তো আর টাকাটা পাচ্ছেন না। সো আপনি যখন নেট প্রসিড কনসিডার করবেন দুইটা বাদ দিবেন, একটা হচ্ছে 10% ডিসকাউন্ট আর একটা হচ্ছে ইস্যু কস্ট। তো এখানে ট্রানজেকশন কস্ট হচ্ছে দুইটা। হ্যাঁ, মানে যেটা নেট প্রসিড আসবে সেটার উপর। এই যে দেখেন, ঠিক আছে। তাহলে আমার ইস্যু প্রসিড 30,000 হওয়ার কথা ছিল, এখান থেকে ডিসকাউন্ট আমার $3,000, আমি কত পার্সেন্ট বাদ দিচ্ছি? 10%। ইস্যু কস্ট 1000, নেট প্রসিড 26। কুপন রেট হবে 30,000-এর উপর। এই যে দেখেন, কুপন রেট হবে 30,000-এর উপর, বাট এফেক্টিভ ইন্টারেস্ট রেটটা হবে হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্সের উপর, মানে ফেয়ার ভ্যালুর উপর। এবং যে কথাটা আমি বলছিলাম আপনাকে, আমরা কি অ্যাগ্রিড মেথডটার সাথে এবং আমরা কি অ্যালাইন আন্ডারস্ট্যান্ডিংটার সাথে? বুঝতে পারতেছি হোয়াট উইল গোনা ডু। তাহলে আমার এটা তো খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড আসলো। এই কোয়েশ্চেন গুলোই আপনি ট্রাই করতে পারবেন না স্টাডি হাব থেকে, ওই যে আমার যে প্র্যাকটিস কোয়েশ্চেন গুলা। সো আই উড রিকমেন্ড আপনারা একটু কাইন্ডলি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট এইগুলো স্টাডি হাব থেকে একটু প্র্যাকটিস করেন। যদি কোনো কারণে স্টাডি হাব স্ট্রাগল করেন অ্যাক্সেস করতে, আপনি এক্সাম কিট থেকে করে ফেলেন। বিবিপি এক্সাম কিটে খুব সুন্দর করে এইটার কোয়েশ্চেন গুলা লিস্ট ডাউন করা আছে। কন্টেন্টে গেলে দেখতে পারবেন যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কোয়েশ্চেন গুলো আছে। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এন্ড প্র্যাকটিসটা তো আসলে আপনাকে যত বেশি করবেন তত এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই কোয়েশ্চেনে এই কনফিউশনটা আসছিল, ঠিক না? বাট এরপর থেকে হয়তো আর আসবে না। অন্য একটা কোয়েশ্চেন আপনি হয়তো একটা ডিফারেন্ট সিনারিও পাবেন। ওইটা যখন একবার রিজলভ হয়ে যাবে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রবলেম। ওকে, সো এই জন্য আমি আপনাদেরকে বারবার রিকমেন্ড করি, যেহেতু রিপোর্টিং, এটা যত ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি প্র্যাকটিস করবেন তত আপনার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। ওকে, এটা গেল হচ্ছে কনভার্টেবল, সরি ইয়েরটা। এটা একটু দেখেন তো, জাস্ট ইলাস্ট্রেশন 4টা।
এটা আমরা দেখি রিকোয়ারমেন্ট কি বলছে, শো দ্য ট্রিটমেন্ট টু রেকর্ড ইনিশিয়াল রেকগনিশনস অফ দিস ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড দ্য সাবসিকুয়েন্ট। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা এবং ট্রেডিং পারপাসে করে। তো যদি ট্রেডিং পারপাসে করে তাহলে আমার প্রফিট অ্যান্ড লসে চলে যাবে, যদি কোনো ট্রানজাকশন কস্ট থাকে সেটাও আমার প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। 40,000 শেয়ারস ইন অ্যানাদার এন্টিটি জেকে ইন মার্চ 2012, তার ইয়ার এন্ড কবে? 31 জুলাই। তাহলে এখন মার্চে যখন কিনছে $2.68 করেছিল, ঠিক না? বাট 31 জুলাইতে এটা ট্রেড হচ্ছে কত করে? 2.96। তাহলে 2.96 মাইনাস 2.68, রাইট, ইন্টু $40,000, এই পুরোটাই চলে যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। বাট এটা যদি আপনি ডাবল এন্ট্রির মাধ্যমে করেন, তাহলে ডাবল এন্ট্রির মাধ্যমে করলে কি হবে? ডাবল এন্ট্রির মাধ্যমে করলে 40,000 ইন্টু 2.68, এটা যদি করেন কত আসে? এটাই, রাইট? তাহলে 40,000 ইন্টু 2.68 ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। ওকে, যখন আপনি এটা ইনভেস্ট করেছেন, মানে যখন আপনি অ্যাকোয়ার করেছেন ইনিশিয়ালি, সাবসিকুয়েন্টলি কত টাকা ভ্যালু হয়ে গেল? 40,000 ইন্টু 2.96, তাহলে কতটুকু ভ্যালু বাড়ছে খেয়াল করে দেখেন। 11,200, যেটুকু আমার অ্যাসেটকে বাড়াই দিবে এবং এটা আমার প্রফিট আর লসের ইনকামকে বাড়াই দিবে। ক্লিয়ার? আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কত টাকা যাবে? এই যে ক্লোজিং ব্যালেন্স যেটা আছে সেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট হিসেবে চলে যাবে। আমি কি পয়েন্টটা বুঝাতে পারছি? সো এটার কোশ্চেনের আনসারটা অনেকটাই আপনি দিতে পারতেছেন, বাট এটার ডিপেন্ড করবে আপনি কোন স্টেটমেন্ট এটা দেখাচ্ছেন, রাইট? সো আপনি পুরো সিনারিওটা দেখলেন। নাও স্টেটমেন্ট অফ প্রফিট অর লস যাবে 11,200, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে 1,18,400। ক্লিয়ার? ওকে, ক্লোজিং যে ব্যালেন্সটা এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারেও যেতে পারে, যেহেতু ট্রেডিং পারপাস এটা নন কারেন্ট অ্যাসেট হবে না, কারেন্ট অ্যাসেট হবে, বিকজ এটা আমি 1 বছরের মধ্যে সেল করে এটাকে আসলে রিয়েলাইজ করে ফেলবো। সো কারেন্ট অ্যাসেটের আন্ডারে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নামে এই অ্যামাউন্টটা চলে আসবে। ক্লিয়ার সবাই আমরা? ওকে, পারফেক্ট। সো এরপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চেন যদি কিছু থাকে সেই জায়গাটাতে। এটা আমরা পরে করি। এটা কোন কম্পোনেন্টের জন্য খেয়াল করে দেখেন। কনভার্টেবল লোন নোট। সো কনভার্টেবল লোন নোটের মানে কনসেপ্টটা আগে আমরা একটু দেখে আসি, তারপর আমরা এই কোশ্চেনটা করলে আমাদের আজকের জন্য ইনশাল্লাহ ক্লাস শেষ। এবং আমি বারবার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে অবশ্যই আমরা এই শুধু এইটা না, আমি যতটুকু আইএস আইএফআরএস আপনাদেরকে পড়াচ্ছি এই প্রতি আইএস আইএফআরএস এর কিন্তু সেকশন এ বি থেকেও কোশ্চেন আসে, আবার সেকশন সি তেও কিন্তু কোশ্চেন আসে। সো সেকশন এ বি এর কোশ্চেন গুলো কিন্তু আপনাকে অবশ্যই স্টাডি হাব অথবা এক্সাম কিট থেকে থ্রলি প্র্যাকটিস করে যেতেই হবে। সো হঠাৎ করে আমি যখন সিঙ্গেল এন্টিটিতে আসবো তখন আপনি দেখবেন যে এগুলো প্র্যাকটিস না করে গেলে আপনি এই সবগুলো জিনিস ভুলে গেছেন, কোনো কিছু আপনার মনে থাকবে না। সো আমার রিকোয়েস্ট থাকবে, আমরা যেহেতু প্র্যাকটিস গুলো করতেছি মানে এক্সাম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো একটু আপনারা স্টাডি হাব থেকে করে ফেলেন প্লিজ। এখন আমরা তাহলে কনভার্টেবল লোন নোটের কনসেপ্টটা একটু তাহলে ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, এটি আমাদের লাস্ট টপিক আজকের জন্য ইনশাল্লাহ। একটু আপনারা চিন্তা করেন তো কনভার্টেবল লোন নোট কি, মানে কনভার্টেবল লোন নোট বলতে আপনারা কি বুঝেন? হোয়াট ইজ কনভার্টেবল লোন নোট? মানে এটা কি আমরা কখনো শুনছি এই নামটা, অথবা কখনো এটার সাথে কনভার্টেবল বন্ডও একই কথা, কনভার্টেবল লোন নোট আর কনভার্টেবল বন্ড। হ্যাঁ বলেন। ইকুইটি শেয়ারে আমরা কনভার্ট করতে পারি, এক্স্যাক্টলি রাইট। তাহলে কনভার্টেবল বন্ড হচ্ছে এটা অ্যাপারেন্টলি এখন এটা বন্ড হিসেবেই আছে, বাট দ্য বন্ড হোল্ডার উইল গেট অ্যান অপশন টু কনভার্ট। তার দুইটা অপশন থাকবে, হয় সে ক্যাশ নিয়ে নিবে
অথবা এটাকে সে ইকুইটিতে শেয়ারে কনভার্ট করতে পারবে। ক্লিয়ার কথাটা? তাহলে কনভার্টেবল লোন নোট অর কনভার্টেবল বন্ড হচ্ছে there is an option to convert into equity. ক্লিয়ার? ওকে, এই জন্য এটাকে আমরা হাইব্রিড ইনস্ট্রুমেন্ট বলে থাকি। এটাকে আমরা কি ইনস্ট্রুমেন্ট বলি? হাইব্রিড। হাইব্রিড মানে কি? যেখানে একটার বেশি কম্পোনেন্ট থাকে। তাহলে এখানে কয়টা কম্পোনেন্ট আছে? এখানে ডেট কম্পোনেন্টও আছে, এখানে ইকুইটি কম্পোনেন্টও আছে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমার প্রথম কাজটা কি হওয়া উচিত? যদি কনভার্টেবল লোন নোট আমি বলি হচ্ছে 50 লাখ, তাহলে এই 50 লাখের মধ্যে আমার কতটুকু ডেপ্ট, কতটুকু ইকুইটি, এটা আমাকে আগে বের করতে হবে, ঠিক না? ওকে, আমি জাস্ট অ্যাপারেন্টলি চিন্তা করতেছি। এই 50 লাখের মধ্যে ডেপ্ট হচ্ছে 10 লাখ, সরি, 50 লাখের মধ্যে ডেপ্ট হচ্ছে আমার, ইকুইটি হচ্ছে 10 লাখ, বাকিটুকু হচ্ছে ডেপ্ট। আমি জাস্ট মানে হাইপোথেটিক্যালি বলতেছি। তাহলে আমি যে বললাম 50 লাখের মধ্যে ইকুইটি হচ্ছে আমার 10 আর ডেপ্ট হচ্ছে 40 লাখ, তাহলে এই যে ইকুইটি আমি 10 ধরলাম, এই ইকুইটি আমরা কোথায় দেখাবো? লাইবিলিটি হিসেবে দেখাবো না ইকুইটি হিসেবে দেখাবো? ইকুইটি হিসেবে দেখাবো। ইকুইটি আমি কোথায় দেখাই? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে এটাকে আমি শেয়ার ইস্যু করে দিচ্ছি অলরেডি। আমি তো শেয়ার ইস্যু করি নাই, এটা আমি একটা অপশন দিচ্ছি, যেটা আমরা ধরে নিচ্ছি যে তারা ফিউচারে শেয়ারে কনভার্ট করবে। তার মানে একটা প্রভিশনের মতো আমি একটা এস্টিমেট করছি। তার মানে এটা একটা অপশন এবং আমরা অ্যান্টিসিপেট করছি যে তারা ইকুইটিতে কনভার্ট করবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি তারা ইকুইটিতে কনভার্ট করবে। তাহলে এটা তো আমার শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম হিসেবে আসবে না, ইকুইটিতে আসবে। বাট ইকুইটি আসবে হচ্ছে আমার আদার আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে। তাহলে 10 লাখ এটা আমার কোথায় রেকর্ড করব? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কোন কলামে আসবে? আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কলামগুলো কি কি থাকে আমরা যদি একটু জাস্ট আমরা এক্সেল একটু যদি দেখি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কলাম কি কি থাকে যদি আমাকে বলেন একটু। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, রিভ্যালুয়েশন রিজার্ভ, রাইট? এন্ড আপনাকে একটা আরেকটা কলাম অ্যাড করতে হবে যেটাকে আমরা বলবো আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। এই আদার কম্পোনেন্ট অফ ইকুইটির মধ্যেই কোন অ্যামাউন্টটা আসবে? যে অ্যামাউন্টটা ফর কনভার্টিবল লোন নোট। আমি কি বুঝাতে পারছি কথাটা? পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে এই যে কনভার্টেবল লোন নোট, তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে কনভার্টেবল লোন নোটের মধ্যে আপনাকে স্প্লিট করে মানে ভাগ করে দেখাতে হবে এটার মধ্যে কতটুকু ডেপ্ট আছে এন্ড কতটুকু ইকুইটি আছে। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের কনভার্টেবল লোন নোটের জন্য এটি হচ্ছে জাস্ট অ্যাডিশনাল ক্যালকুলেশনটা, যেটা আমরা স্টেপ 1 এ আপনাকে দেখাচ্ছি এখন কিভাবে ক্যালকুলেশনটা করব। ক্লিয়ার? এন্ড স্টেপ 2 যেটুকু আমার ডেপ্ট মানে কি? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এন্ড এই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ক্যালকুলেশনটা পুরোটা আমার কোন মডেলে হবে? অ্যামortization মডেলে। এবং অ্যামortizationের টেবিলটা কি হয় সেটা কি আমরা একটু আগে পড়ে আসছি না? তার মানে স্টেপ 2 এটা অ্যাজ ইট ইজ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির যে ক্যালকুলেশন সেটাই। তাহলে আমাকে জাস্ট স্টেপ 1টা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তাহলে স্টেপ 1 এ আপনাকে স্প্লিট করতে হবে। দেখেন সুন্দর করে লেখা আছে, আপনাকে স্প্লিট করতে হবে যে আপনার যে কনভার্টেবল বন্ড, আপনার এই কনভার্টেবল বন্ডের মধ্যে মানে কনভার্টেবল বন্ডের নমিনাল ভ্যালুর মধ্যে কতটুকু আপনার ডেপ্ট আছে, কতটুকু আপনার ইকুইটি আছে। পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে এইটা আপনি কিভাবে বের করবেন? দ্যাটস দ্য কোশ্চেন। বিকজ স্টেপ 2 কি হবে সেটা অলরেডি আপনি জানেন। স্টেপ 2 হচ্ছে ডেপ্টের অ্যামortization করবেন।
রাইট? এবং অ্যামortization যখন করবেন ওইটার ওপেনিং ব্যালেন্স হিসেবে কোন অ্যামাউন্টটা আসবে, ওই যে স্টেপ 1 এ যে ডেপ্ট অ্যামাউন্টটা ওইটাই আমার স্টেপ 2 এর ওপেনিং ব্যালেন্স হিসেবে আমি কনসিডার করব। থিওরিটিক্যালি বলছি, রিলেট করতে একটু টাফ মনে হইতেই পারে, একটা ক্যালকুলেশন করলে আপনি দেখবেন বুঝে যাবেন। বাট এখন আমাকে মাথায় নিতে হবে আমি স্প্লিটটা করব কেমনে ভাই। ওকে, স্প্লিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এইটার কনভার্টেবল লোন নোটের ক্যাশ ফ্লো, অ্যানুয়াল ক্যাশ ফ্লো, রেলেভেন্ট ক্যাশ ফ্লো কত। ক্যাশ ফ্লো আমরা কোন কোন রেটের উপর বেস করে করি? কুপন রেট ইনটু কোন ভ্যালু? নমিনাল ভ্যালু, রাইট? তাহলে ইয়ার 1 এর ক্যাশ ফ্লো, ইয়ার 2 এর ক্যাশ ফ্লো, ইয়ার 3 ক্যাশ ফ্লো, ইয়ার 4 এর ক্যাশ ফ্লো যদি 5 বছরের কনভার্টেবল লোন নোট হয়, তাহলে ইয়ার 5 এ কি হবে? ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, রাইট? তাহলে ফার্স্টে আপনাকে ডিটারমাইন করতে হবে অ্যাকচুয়াল, এখানে আপনাকে ডিটারমাইন করতে হবে রেলেভেন্ট ক্যাশ ফ্লো, অ্যাকচুয়ালি কত টাকা করে আপনি পেমেন্ট করতেছেন এই কনভার্টেবল লোন নোটের জন্য। তাহলে নাম্বার 1 আপনাকে আগে প্রতি বছরের ক্যাশ ফ্লো গুলাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? যেমন এটা কি হবে, যেমন ধরেন ইয়ার 1 আমার ক্যাশ ফ্লো, ধরেন ইয়ার 1 এ আমার ক্যাশ ফ্লো হচ্ছে 1000, ইয়ার 2 1000, ইয়ার 3 আমি ধরলাম হচ্ছে 10,000, 11,000, জাস্ট হাইপোথেটিক্যালি 3 বছরের জন্যই। তাহলে ইয়ার 1 এ আমার পেমেন্ট করতে হবে 1000, ইয়ার 2 তে পেমেন্ট করতে হবে 1000, বাট ইয়ার 3 তে আমাকে পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, রাইট? এই প্রত্যেকটা ক্যাশ ফ্লো, এটা কি আমার ফিউচার ক্যাশ ফ্লো? ফিউচার ক্যাশ ফ্লো, এইগুলাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। এগুলাকে আমার কোন ভ্যালুতে নিয়ে আসতে হবে? প্রেজেন্ট ভ্যালুতে। প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য আমার কি দরকার? ডিসকাউন্ট ফ্যাক্টর দরকার। এবং ডিসকাউন্ট ফ্যাক্টরটা প্লিজ রিমেম্বার, ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা কোন রেটের উপর ক্যালকুলেট করব, কোন রেট কনসিডার করব ডিসকাউন্ট রেটের জন্য? অলওয়েজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এটা তো বুঝে গেছি অলরেডি, এটাতে আর খুব বেশি আমার হাইড এন্ড সিক করার কিছু নাই। বাট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা ক্যাশ ফ্লো গুলা নিব কোন কনসেপ্ট, কোন রেটের উপর বেস করে? কুপন রেট। বাট ডিসকাউন্ট ফ্যাক্টর নিব আমি কোন রেটের উপর বেস করে? ইফেক্টিভ রেট, মার্কেট রেট। কথাটা ক্লিয়ার? তাহলে এই ডিসকাউন্ট রেট গুলা কোয়েশ্চেনে দেওয়াও থাকতে পারে, আবার আপনাকে ক্যালকুলেট করেও নেওয়া লাগতে পারে, এটা ডিপেন্ড করে এক্সামিনারের মাইন্ডসেটের উপর। ওকে, বাট একটা কোয়েশ্চেন আপনাদেরকে একটু ভালো করে ক্লারিফাই করে রাখি, যদি ডিসকাউন্টিং ফ্যাক্টর কুপন রেটেরটাও দেওয়া থাকে, ইফেক্টিভ রেটেরটাও দেওয়া থাকে, আপনি কোন রেটেরটা নেবেন? ডিসকাউন্ট ফ্যাক্টর কুপন রেটেরটাও দেওয়া আছে, ইফেক্টিভ রেটেরটাও দেওয়া আছে, আপনি কোন রেটটার উপরে ইফেক্ট মানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা নেবেন? ইফেক্টিভ রেটের উপর। কুপন রেটটা আপনি তাকাবেনই না, ডিসকাউন্ট ফ্যাক্টরটা। আমি বুঝাতে পারছি কথাটা? ক্লিয়ার? ওকে, তাহলে এই সবগুলো ডিসকাউন্ট ফ্যাক্টর মাল্টিপ্লাই করার পর আপনি প্রেজেন্ট ভ্যালু পাবেন। এই যে প্রেজেন্ট ভ্যালু যেটা আপনি পাবেন, টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটা কি আপনি বলছেন প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট, রাইট? ওকে, আর নমিনাল ভ্যালু কত ছিল? 10,000। এই 10,000 আর প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্টের যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে আপনার ইকুইটি কম্পোনেন্ট। যেমন এখানে যদি প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট আসে 9,700, তাহলে 300 টাকা হচ্ছে 10,000 এর মধ্যে 300 ছিল ইকুইটি কম্পোনেন্ট, 9,700 ছিল ডেপ্ট কম্পোনেন্ট। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, যারা হয়তো অনলাইনে আছেন তাদের জন্য আমি বোর্ড ইউজ করছিলাম, সরি। অফলাইনে আসলে যারা ছিলেন তাদের জন্য এটা ঠিক ছিল, বাট আমি অনলাইন যাদের জন্য আমি এক্সেলই দেখাই দিচ্ছি এটাকে। তাহলে যাদের আমি কনভার্টেবল লোন নোট ইস্যু করছি, সেটার এগেনস্টে আমাকে ফার্স্টে কি করতে হবে? আমাকে ফার্স্টে স্প্লিট করতে হবে যে ডেপ্ট কতটুকু, ইকুইটি কতটুকু। তাহলে ডেপ্ট অর ইকুইটি কম্পোনেন্ট স্প্লিট করার জন্য আমরা কি ফলো করব? উই নিড টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। এবং প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমার কি দরকার? ক্যাশ ফ্লো দরকার। আর কি দরকার? ডিসকাউন্ট ফ্যাক্টর দরকার। ক্যাশ ফ্লোর জন্য আমরা কোন রেটটা ইউজ করব? কুপন রেট। আর ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য আমরা কোন রেটটা ইউজ করব? ইফেক্টিভ রেট। ক্লিয়ার?
দেন আমার যেটা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো আসবে, এটি হচ্ছে আমার ডেট কম্পোনেন্ট, যেটা আমার স্টেপ 2 এর জন্য ওপেনিং ব্যালেন্স। আর নমিনাল ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু অফ ডেট, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটি হচ্ছে আমার ইকুইটি কম্পোনেন্ট, যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসাবে আমার একটা সেপারেট কলাম অ্যাড করতে হবে। কথাটা কি আমরা বুঝাতে পারতেছি? ক্লিয়ার? এখন এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই ইলাস্ট্রেশনটা এখন করতে পারবো আই থিঙ্ক। কত রান? দেখা যাক। হম, 2 ওভার 1 বল, 12 রান। আমরা আগে রিকোয়ারমেন্টটা ভালো করে দেখি। শো দ্য স্প্লিট অফ কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট, তার মানে আমার কনভার্টেবল বন্ডকে হাইব্রিড ইনস্ট্রুমেন্টও বলি, রাইট? আবার কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টও বলি। দেখেন, কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট, হাইব্রিড ইনস্ট্রুমেন্ট কেন বলছি? বিকজ এটার মধ্যে আমার ডেপ্টও আছে, ইকুইটিও আছে। বিটুইন ডেপ্ট এন্ড ইকুইটি এন্ড ট্রিটমেন্ট অফ দ্য ডেপ্ট পোর্শন ইন দ্য ফার্স্ট ইয়ার, তার মানে শুধু ফার্স্ট ইয়ারেরটা করতে বলছে, পরের গুলা না করলেও হয়, বাট তারপর আমরা দেখাই দিতেই পারবো, কোনো সমস্যা নেই। কিউ ইস্যুড 10 মিলিয়ন, তার মানে 10 মিলিয়ন হচ্ছে আমার নাম্বার অফ, কিন্তু হ্যাঁ, নাম্বার অফ কনভার্টেবল বন্ড। 5%, তাহলে 5% কি আমার কুপন ইন্টারেস্ট রেট। $1 বন্ড 2015, 1 জানুয়ারি 2010। তার মানে ভালো করে খেয়াল করে দেখেন, ও ইস্যু করছে কবে? জানুয়ারি 2010-এ, এবং এটা আলটিমেটলি কবে এটার ইয়ার শেষ হবে? 2015-এ। কত বছর তাহলে দেখেন তো? 5 ইয়ার্স, রাইট? এবং তাহলে আমার নমিনাল ভ্যালু কত? 10 মিলিয়ন ইন্টু $1। The proceed of 10 million were credited to non-current liability। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো, কারণ 10 মিলিয়ন তো আপাতত তার জন্য লাইবিলিটি আছে, বাট এটা ঠিক নাই, কেননা এই 10 মিলিয়নের মধ্যে ডেপ্টও আছে, মানে নন কারেন্ট লাইবিলিটিও আছে, আবার ইকুইটিও আছে। এটাও জানতো না, এটাও সমস্যা নাই। and debited to bank, the 5% interest paid has been charged to finance cost, এবং ও চার্জ করছে কত? বাট এটা কি 5% চার্জ করা উচিত না ইফেক্টিভ রেটটা চার্জ করা উচিত? আমরা কোনটা চার্জ করি? ফাইন্যান্স কস্ট হিসেবে কোন কোন ইন্টারেস্টটা আমরা চার্জ করি? ইফেক্টিভ রেট। তার মানে ও অলরেডি চার্জ করছে 5%, বাকিটুকু আমাকে চার্জ করতে হবে, আমি দেখবো ওই জায়গাটাতে। The market rate of interest for similar bond with 5-year term conversion terms is 7%, তাহলে আমার কুপন রেট হচ্ছে 5%, বাট ইফেক্টিভ রেট কত? The annuity rate for 5 years at 7%, 4.10, with the discount rate in year 5, 0.713। এখানে দুইটা রেট আপনাকে অলরেডি দিয়ে দিচ্ছে, সো আপনার কাজ অনেক সিম্পল আছে, কাজটা কিন্তু খুব কমপ্লিকেটেড নাই। একটা হচ্ছে অ্যানুইটি রেট দেওয়া আছে, মানে অ্যানুইটি ফ্যাক্টর দেওয়া আছে, আর একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। সো ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন অ্যানুইটি ফ্যাক্টর এন্ড ডিসকাউন্ট ফ্যাক্টর? এটা আপনারা F2 অথবা MA2 এসব জায়গায় পড়ে আসেন। ওকে, আমি ডিফারেন্সটা বলে দিই। দুটেই আমরা ডিসকাউন্টিং করতে ইউজ করি, মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে ইউজ করি। ওকে, অ্যানুইটি ফ্যাক্টর আর ডিসকাউন্টিং ফ্যাক্টরের ডিফারেন্সটা হচ্ছে, যখন প্রতি বছরের ক্যাশ ফ্লো সেম থাকে, মানে প্রতি বছর ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, প্রতি বছরের ক্যাশ ফ্লোটা যখন সেম থাকে, তখন এই 5 বছরের যে ডিসকাউন্ট রেটের কিউমুলেটিভ অ্যামাউন্ট, মানে কিউমুলেটিভ ফ্যাক্টর, এটাকে আমরা বলি অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে অ্যানুইটি ফ্যাক্টর আমি কখন ইউজ করতে পারবো? যখন সিমিলার ক্যাশ ফ্লো সেম ইয়ার পরপর আসবে, মানে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, তখন 5 বছরের যে কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টর, সেই 4.1 হচ্ছে বেসিক্যালি 1 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর না, কিন্তু এটা হচ্ছে ইয়ার 5 এর কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টর। ক্লিয়ার? আর ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে, ডিসকাউন্ট রেট হচ্ছে কোন একটা পার্টিকুলার ইয়ারের ডিসকাউন্টিং ফ্যাক্টর।
তাহলে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমরা কখন ইউজ করব? ডিসকাউন্টিং রেটটা ইউজ করব যখন আমার ক্যাশ ফ্লো প্রতি বছর সেম থাকে না, প্রতি বছরের আলাদা আলাদা ডিসকাউন্ট রেট আমি যখন অ্যাপ্লাই করব তখন। আর অ্যানুইটি ফ্যাক্টর আমি কখন ইউজ করব? যখন আমার এটা শর্টকাট টেকনিক, মানে এটা হচ্ছে আমার টাইম সেভ করবে। 5 বছরের প্রতি বছরের ক্যাশ ফ্লো কত করে হয় আমি জানি, জাস্ট আমার প্রতি বছরের ক্যাশ ফ্লো কত, যেমন ধরেন 10 মিলিয়ন ইন্টু 5% কত হয়? জাস্ট একটু মাল্টিপ্লাই করে দেখেন, 10,000 ইন্টু 5%, মানে 1000 কমন নিয়ে যদি করি, 5,000, ঠিক না? তাহলে 5,000 এর এইটা আমি যদি 5 বছরের অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে করি, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত আসবে? ইন্টু 4.1। কারণ অ্যানুইটি ফ্যাক্টর মানে কি? ইয়ার 1 এর ডিসকাউন্ট ফ্যাক্টর প্লাস ইয়ার 2 এর ডিসকাউন্ট ফ্যাক্টর প্লাস ইয়ার 3 ডিসকাউন্ট ফ্যাক্টর প্লাস ইয়ার 4 এর ডিসকাউন্ট ফ্যাক্টর প্লাস ইয়ার 5 এর ডিসকাউন্ট। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট। তাহলে আমাদের এখানে কাজটা কিন্তু ওরা ইজি করে দিচ্ছে, রাইট? সো আমরা এই ইজি কোশ্চেনটাই দেখি আনসারটা কিভাবে করা যায় এক্সেল এর মাধ্যমে। ওকে, এই হচ্ছে আমার কোশ্চেনটা ছিল, ঠিক না? এই কোশ্চেনটা ছিল না, আমরা এই কোশ্চেনটা নিয়ে তো কথা বলতেছিলাম এতক্ষণ ধরে। সরি, অনেকগুলো ডট হয়ে গেছে এখানে। এই কোশ্চেনটাই তো, রাইট? ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করব? স্প্লিট করব ডেপ এবং ইকুইটির মধ্যে। আমরা ওদের শর্টকাট কোনো টেকনিক ইউজ করি না এখানে, আমরা সবগুলো একসাথেই করে করছি। আমি আপনাদেরকে জাস্ট একটা প্রমাণ দেখানোর জন্য, অ্যানুইটি ফ্যাক্টর 5 বছরের জন্য কত দেওয়া ছিল? 4.1। এই সবগুলোকে যোগ করলে 4.1ই হবে। দেখেন, আমি জাস্ট আপনাদেরকে প্রমাণটা করার জন্য এখানে দিয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে আমার ইয়ার 1 এ আমার ক্যাশ ফ্লো কত? 10 মিলিয়নের 5%, 500,000। এইটার ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে আসছে? 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন। আর সমান সমান কত এখানে? 7%। আর টু দি পাওয়ার মাইনাস এন মানে কি? এটা হচ্ছে ইয়ার 1, রাইট? ওকে, এবং এটা আমি লিংক করে দিয়েছি ইয়ার 1 এর এটার সাথে, সো অটোমেটিক্যালি এটা পরের সেলগুলাতে জাস্ট চলে গেছে। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কি হবে? ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে একইভাবে ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, বাট ইয়ার 5 এ গিয়ে কি হবে? ইয়ার 5 এ কি আমি শুধু ইন্টারেস্ট দিব না প্রিন্সিপালটাও দিব? তাহলে 10 মিলিয়ন প্লাস 500,000, রাইট? এটার উপর আমার ডিসকাউন্ট ফ্যাক্টর 0.713, যেটা অলরেডি দেওয়া ছিল কোশ্চেনে। যদি ইফ ইউ ক্যান নট বিলিভ মি, আমরা যদি এখান থেকে যাই, দেখেন 0.713 দেওয়া ছিল। তাহলে আমি এই সবগুলোকে প্রেজেন্ট ভ্যালু কিউমুলেট করার পর আমার প্রেজেন্ট ভ্যালু কত আসছে দেখেন, 9.179699960, রাইট? এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেট, যেটা আমরা একটু আগে বললাম। আর ইকুইটি কত হবে? 10 মিলিয়ন থেকে এটা বাদ দেওয়ার পর যেটা হবে সেটাই হচ্ছে আমার ইকুইটি। তাহলে আমার ইকুইটি কত হবে খেয়াল করে দেখেন। আমার যেটুকু হচ্ছে নমিনাল ভ্যালু আছে, এই যে নমিনাল ভ্যালু হচ্ছে 10 মিলিয়ন, এই নমিনাল ভ্যালু থেকে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেট বাদ দিলে যেটুকু থাকে এটুই হচ্ছে আমার জন্য আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। এগ্রিড সবাই আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম? অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার? এটাই আমাদের আসলে অ্যাপ্লিকেশনে আসবে। ওকে, এটা গেল স্টেপ 1। তাহলে স্টেপ 1 থেকে আমার দুইটা আউটকাম হইলো, একটা হচ্ছে আমার ইকুইটি হচ্ছে 820 আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হচ্ছে 9.179 মিলিয়ন। এটি আমার ওপেনিং ব্যালেন্স হবে অ্যামortization টেবিলের। খেয়াল করে দেখেন, ওপেনিং ব্যালেন্স হয়েছে। আমি ওপেনিং ব্যালেন্সটা করতে গিয়ে আনছি, দেখেন। ক্লিয়ার? ওকে, এখন আমাকে 1 বছরের জন্য দেখাইতে বলছিল, বাট আমি পুরোটাই দেখাই দিচ্ছি, কারণ আমার এক্সেলে তো জাস্ট টান দিলেই নেমে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমার ওপেনিং ব্যালেন্সটা এইখান থেকে সরাসরি চলে আসছে, এটার উপর ইফেক্টিভ রেট হবে 7%। খেয়াল করে দেখেন, রাইট? এবং কুপন রেটটা কি চেঞ্জ হবে? এটা তো 500,000ই থাকবে ওভার দ্য 5 ইয়ার্স। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কত? তাহলে এখান থেকে আমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কোন অ্যামাউন্টটা যাবে? এটা। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কোন অ্যামাউন্টটা যাবে? ওকে, বাট আপনি খেয়াল করে দেখছেন স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কিন্তু অ্যামাউন্টটা ডিফারেন্স আছে। কেন ডিফারেন্স আছে? বিকজ ও এটার মধ্যে অলরেডি আপনার যেটা কুপন রেট 500,000 এটা অলরেডি রেকর্ড করে ফেলছে। তাহলে যেটুকু রেকর্ড করে ফেলছে ওইটুকু তো আর আমার আবার রেকর্ড করতে হবে না, করা উচিত?
তাহলে এই জায়গাটা আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এক্সামিনার কিছু এই ধরনের হিন্টস দেয় কিনা। যদি এইটা না বলতো তাহলে পুরোটাই আমার ফাইন্যান্স কস্ট হিসেবে চলে যেত। যেহেতু ওরা বলছে যে কুপন রেটটা রেকর্ড করা হয়েছে, তার মানে আমাকে বাকিটুকু রেকর্ড করলেই ভাইয়া হবে। এখন না, যদি 7% করতো তাহলে তো আর লাগতোই না ফাইন্যান্স কস্ট রেকর্ড করার। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে একইভাবে ইয়ার টুটা কি হবে? ইয়ার ওয়ান এর ক্লোজিং ব্যালেন্স দেখেন, রাইট? ইয়ার টু এর ওপেনিং ব্যালেন্স এবং ইয়ার টু এর ওপেনিং ব্যালেন্সের উপর আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা অ্যাড হবে এবং কুপন রেট উইল রিমেইন সেম এন্ড ক্লোজিং ব্যালেন্স দ্য সেম অ্যাপ্লিকেশন, রাইট? এবং ইয়ার টু তে আমার ফাইন্যান্স কস্ট কত হবে? 152 এবং ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কত হবে? এই যে আমার যেটা ক্লোজিং ব্যালেন্স। ট্রানজাকশন কস্ট যদি এখানে থাকতো তখন আমার নেট প্রসিড যেটা আছে সেটার উপর ওপেনিং ব্যালেন্সটা আমি ক্যালকুলেশনে আসতাম। ওকে, বাট কনভার্টেবল লোনের ক্ষেত্রে ইউজুয়ালি এর থেকে আর কমপ্লিকেসি দিতে পারে না, বিকজ হ্যাঁ, না ওইখানে কোনো ইম্প্যাক্ট করতো না। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার সবাই? ওকে, এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে যাই, জাস্ট একটা সূক্ষ্ম একটা জিনিস আমরা একটু ডিসকাস করে আজকে লিভ নিচ্ছি। সেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন এন্ড অফ ইয়ার ওয়ান আমার টোটাল লাইবিলিটি কত দেখেন তো, 9.322 মিলিয়ন, রাইট? ওকে, এখন আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, এই 9.322 মিলিয়ন or 93,22,557 or 9,03,22,557, whatever you say, এইটা পুরোটাই কি আমার নন কারেন্ট লাইবিলিটি? এটা তো আমার টোটাল লাইবিলিটি, তো অ্যাগ্রিড, বাট এটা কি পুরোটা আমার নন কারেন্ট লাইবিলিটি? ভালো করে খেয়াল করবেন, এটা কি পুরোটা আমার নন কারেন্ট লাইবিলিটি? আমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট লাইবিলিটি এবং নন কারেন্ট লাইবিলিটি? যেই লাইবিলিটি গুলা নেট 1 ইয়ারের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যেই লাইবিলিটি গুলা নেক্সট 1 ইয়ারের মধ্যে আমাকে সেটেল করতে হবে, এটা কি আমার কারেন্ট লাইবিলিটি? তাহলে এটা তো পুরোটা নন কারেন্ট লাইবিলিটি না, এটার মধ্যে আমার কারেন্ট লাইবিলিটিও আছে, নন কারেন্ট লাইবিলিটিও আছে। কথাটা কি ক্লিয়ার? ওকে, তাহলে নন কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি আমাকে এই স্প্লিটটা একটু করে দিতে হবে, রাইট? এটা যদি আমি একটু জাস্ট দেখি, খেয়াল করে দেখেন, আমার এই যে ইয়ার ওয়ান এবং ইয়ার টু এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে আমার এই ডিফারেন্স, ইফেক্টিভ রেট এবং কুপন রেটের যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে বেসিক্যালি আমার এই ডিফারেন্সটা। খেয়াল করে দেখবেন, আপনি যদি এখানে দেখেন আলটিমেটলি কত আসছে, এই যে 152,579, মানে নেক্সট ইয়ারের মধ্যে যতটুকু আমার ইন্টারেস্ট অ্যাডজাস্ট করতে হবে, মানে আমাকে আলটিমেটলি নেক্সট ইয়ারে অ্যাডজাস্ট করতে হবে যতটুকু, ততটুকুই হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি, আর বাকিটুকু হচ্ছে আমার নন কারেন্ট লাইবিলিটি। বাট এটাকে আরো সিম্পল ভাবে মনে রাখার জন্য, খুব সিম্পল ভাবে মনে রাখার জন্য, তার মানে এক্সামিনার আপনাকে বলুক না বলুক, আপনাকে বলছে ইয়ার ওয়ান পর্যন্ত করতে, বাট আপনার এই ক্লাসিফিকেশনের জন্য দ্বিতীয় বছরের মানে সেকেন্ড ইয়ারের ক্যালকুলেশনটা আপনাকে দেখাতে হবেই। কিভাবে? আপনি খেয়াল করে দেখেন, এই কারেন্ট লাইবিলিটিটা কোত্থেকে আসে? ইয়ার ওয়ান এবং ইয়ার টু এর যে ক্লোজিং ব্যালেন্স, এই দুটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি। খেয়াল করে দেখেন আমি যেটা বললাম আপনাকে, তাহলে এটা যদি আমার কারেন্ট হয়, তাহলে আমার 9.322 মিলিয়নের যদি 152,000 আমার কারেন্ট লাইবিলিটি হয়, বাকিটুকু আমার নন কারেন্ট লাইবিলিটি হয়। আমি কি বুঝাতে পারছি কথাটা? এখন এই জিনিসটা আমি কেন এখন এসে আপনাদেরকে বললাম, এটার রিজনটা কি? রিজন হচ্ছে, আপনি ভালো করে খেয়াল করেন, আপনি যদি আপনার লায়াবিলিটি হিসাবে এই টাকাটা দেখান, তাও তো আপনার ব্যালেন্স শিট মিলে যাবে, ব্যালেন্স শিটে কোনো ইম্প্যাক্ট পড়বে না, রাইট? ওকে, বাট এই কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটিটাকে স্প্লিট করার রিজন হচ্ছে, আপনার এখানে এক্সামিনার এই ক্লাসিফিকেশনের জন্য 1 মার্ক অ্যালোকেট করে দেয় অনেক সময়। সো আপনি যদি এই অ্যালোকেশনটা মানে কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটি এই ক্লাসিফিকেশনটা আপনি না করে দেন, অনেক ক্ষেত্রে 1 মার্ক আপনি পাবেন না। তাহলে এটা তো ইজি জিনিস, আপনি এত দূর করতে পারছেন, এইটুকুর জন্য আপনি আর কেন আটকায় থাকবেন? এবং এটাই তো বেটার প্র্যাকটিস। আপনি ক্লাসিফাই করে দিলেন যে টোটাল এই লায়াবিলিটির মধ্যে কতটুকু কারেন্ট লায়াবিলিটি, কতটুকু আমার নন কারেন্ট লায়াবিলিটি। বেশি কঠিন করে ফেলছি? সব কি ঠিক আছে? ওকে,
তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের আইএফআরএস 9। হ্যাঁ, আইএফআরএস 9-এ আমরা তিনটে জিনিস নিয়ে কথা বলেছি: ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অ্যান্ড কনভার্টেবল লোন নোট। এখনো পড়ে নাই? পাঁচ ওভারে 37 যেতে পারবো বাসায় তাহলে। হ্যালো ভাইয়া, হুম। এই আইএফআরএস 9 থেকে কি এমটিকে কোশ্চেন বেশি আসে নাকি এমসিকিউ আসে? আইএফআরএস 9 থেকে সেকশন এ, সেকশন বি দুই জায়গায় কোশ্চেন আসে, মানে এমটিকিউ আসে, এমসিকিউ আসে, অ্যাজ ওয়েল অ্যাজ সেকশন সি তেও কোশ্চেনটা আসে। মানে সেকশন সি আচ্ছা, মানে হচ্ছে সিঙ্গেল এন্টিটি যখন আপনাকে প্রিপেয়ার করতে বলবে, সিঙ্গেল এন্টিটির অ্যাডজাস্টমেন্ট হিসেবে আইএফআরএস 9 এর কোশ্চেনটা থাকে। ওকে, ওকে, বুঝেছি, ক্লিয়ার? ক্লিয়ার। ট্রাই করছি। তাহলে রাহাত ভাই, আমরা আজকের জন্য শেষ করি। ইনশাল্লাহ আগামী ক্লাস আমরা, ও পূজার ছুটি সানডে, তাহলে সো সানডেতে আমাদের টপিকটা তাহলে আমি বলে দিই, আইএফআরএস 16 লিজ। একটু পরে আসবেন যদি পসিবল হয়, হ্যাঁ, যেহেতু বড় একটা ছুটি আছে। আর ইন দ্য মিন টাইম আনিস ভাই তো পুরো এক্সট্রা ক্লাস নিয়ে কভার করেই দিচ্ছেন। সো হোপফুলি উই আর ইন নেক্সট এ গুড শেপ। ফ্রাইডেতে ক্লাস হবে না? ফ্রাইডেতে তো হচ্ছে গভর্নমেন্ট হলিডেতে। ওকে, স্যাটারডে আসলে হলিডেটা পড়ছে কিনা আমি শিওর না। স্যাটারডে কি পূজা আছে? মনে হয় ফ্রাইডেতে শেষ, ফ্রাইডেতে মনে হয় শেষ। সো আমি তাহলে আজকের জন্য টাটা বাই বাই হয়ে যাচ্ছি। সো সি ইউ অন নেক্সট সানডে দেন। আল্লাহ হাফেজ।